তোকে কিভাবে আমার জুতা পরিষ্কার করাবো আমি? তোর মা হয়ে তোর বাবাকে চাকরি দিতাম যদি একটি বার আজ বলতো, আদিলা আমি তোমাকে অনেক অনেক কষ্ট দিই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে আর কষ্ট দিব না, আমাকে মেনে নাও। আমি তোর বাবাকে মেনে নিতাম, আমার জায়গায় তোর বাবাকে বসাতাম, আগের মতোই তোর বাবাকে ভালোবাসতাম। কিন্তু তোর বাবা যে বড্ড পাষাণ, একটিবারও আমার কাছে ক্ষমা চাইলো না, তার সম্মানটাই বড় মনে করলো আমার থেকে। আমি তোর বাবার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দেব। তখনই শুভ আদনানকে ধমক দিয়ে বলল, এই আদনান, তোমাকে আসতে বলেছি না? আদনান ভয় পেয়ে কোল থেকে নেমে শুভর কাছে যায়। অতঃপর তারা সেখান থেকে চলে যেতেই শুভ তার ছেলে আদনানকে নিয়ে বের হতেই যাবে, তখনই আদিলা বলে উঠল, দাঁড়ান, আমি আপনাকে চাকরি দিতে পারি, তবে একটা শর্তে। আমি আপনার সমস্ত শর্তে রাজি আছি। তাহলে এই পেপারটাতে একটা সাইন দেন। শুভ পেপার হাতে নিয়ে পড়তে থাকে। যতদিন পর্যন্ত আমি আপনাকে চাকরি থেকে বের না করব, ততদিন নিজ ইচ্ছায় চাকরি ছাড়তে পারবেন না। আর আমি যে কাজ করতে বলবো যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্তই করতে হবে। শুভ এগুলো পড়ে বুঝে যায় আদিলা তাকে দেওয়া কষ্টের প্রতিশোধ নেবে তার থেকে। তবুও শুভ কি মনে করে যেন সাইনটা করিয়ে দিল। আগামী কাল থেকেই কাজে জয়েন করবে। তখন পিছিয়ে আদনান দৌড়ে এসে আদিলাকে জড়িয়ে ধরে বলল, আন্টি তুমি খুব ভালো, আমাদের অনেক উপকার করলে। আব্বুর রিক্সা চালায় আর কষ্ট করতে হবে না, তোমাকে অনেক ধন্যবাদ। আদনান আসো, বাসায় যেতে হবে। আপনি চলে যান, আদনানকে আমি ঠিক সময় পৌঁছে দেব। কিন্তু আদনান তার বাবার কাছে চলে যেতে লাগে। তুমি কোথায় যাচ্ছ? তাহলে কিন্তু তোমার আব্বুকে চাকরি দেব না। আদনান দৌড়ে এসে তখন আদিলাকে বলল, না না, আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। এই তো গুড বয়। এই আপনাকে যেতে বলছি না, এখানে দাঁড়িয়ে কি করছেন? আব্বু তুমি চলে যাও, আমি আন্টির কাছে থাকবো। অতঃপর শুভ চলে যায়। তোমার আম্মু কোথায়? না, আব্বুই আমার মা, আমার বাবা। কেন, তোমার মার কি হয়েছে? জানি না, আব্বু বলেছে আমাদের ছেলে কোথায় যেন হারিয়ে গেছে। তোমার আম্মু তো নিজে চলে আসেনি, তোমার আব্বু তাকে বের করে দিয়েছে। আব্বু তাড়াই দিলেই কি যেতে হবে? যদি আমাকে ভালোবাসতো তাহলে কখনোই যেত না। জানো, আন্টি আমাদের পাশের বাসায় আঙ্কেল আন্টিকে অনেক মাইর দেয়। কই, আন্টি তো তার ছেলেকে কোথাও তো রেখে যায় না, তবুও আন্টি তার ছেলেকে অনেক আদর করে। তো আমার মা যদি আমাকে আদর করতো তাহলে কখনোই আমাকে ছেড়ে যেত না। বলো আন্টি, আমি কি দোষ করেছিলাম যার জন্য আম্মু আমাকে ছেড়ে চলে গেছে? আমি যদি আমার মাকে কোনোদিন আমাদের কাছে ফিরে আসে তাহলে কখনোই আমি তাকে আম্মু বলে ডাকবো না। আদনানের পিচ্ছে মুখের অভিমানের কথাগুলো শুনে আদলে চোখ দিয়ে অঝরে অশ্রু বের হয়ে আসে। তুমি কান্না করছো কেন আন্টি? আন্টি জানো, তোমাকে না আমার আম্মুর মতোই দেখা যায়। একটিবার আমাকে আম্মু বলে ডাক বাবা। আমি তোমাকে আম্মু কেন ডাকবো? আমি তোর হতভাগী মা, যে তোকে ছেড়ে চলে এসেছে, তোকে আদর করে না, ভালোবাসে না বাবা। একটিবার আমাকে আম্মু বলে ডাক। আদনান সাথে সাথে কোল থেকে নেমে চলে যেতে লাগে। আদিলা তার পিচ্ছি হাতটা ধরে বলে উঠল, বাবা আমাকে ছেড়ে যাস না, তোর এই হতভাগী মাটাকে ক্ষমা করে দে। আমি তোকে আর কখনো ছেড়ে যাব না, তোকে অনেক আদর করব। সত্যি বলছো তো? আমাকে ছেড়ে আর কোথাও চলে যাবা না তো? না বাবা, আর কখনো ছেড়ে যাব না। আদনান তখন আদিলাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে উঠল, আম্মু তুমি অনেক পোষা, তুমি অনেক খারাপ। আদিলা তখন তার ছেলে আদনানকে পাগলের মতো চুমু খেতে থাকে। তোকে এখন থেকে অনেক আদর করব। আচ্ছা আব্বু, তখন যে তুমি বললা তোমার আব্বু অনেক অসুস্থ, কি হয়েছে তোমার আব্বুর? জানি না আম্মু, আব্বু যখন রিক্সা চালিয়ে বাড়িতে আসতো তখন দেখতাম অনেকগুলো ওষুধ নিয়ে আসতো। জানো মা, আব্বু যদি একবেলা ওষুধ না খায় তাহলে সেদিন আর বিছানা থেকে উঠতে পারে না। আব্বুকে যদি বলতাম তোমার কি হয়েছে, আব্বু তখন কি বলতো জানো? আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতো,
বাবা, তো মাকে আজও খুঁজে পেলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস, আল্লাহর কাছে দোয়া করিস আমার জন্য কিছু হওয়ার আগে তোকে যেন তোর মার কাছে পৌঁছিয়ে দিতে পারি। কি হয়েছে আব্বু তোমার? আমি অনেক খারাপ বাবা, আমি তোর মাকে অনেক কষ্ট দিয়েছি, তার সাজা আল্লাহ এখন আমাকে দিচ্ছে। তুই বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিস যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। এগুলো বলতো আর ফুপে ফুপে কান্না করতো। জানো মা, আমার খুব ভয় করতো যদি আব্বুর কিছু হয়ে যায়, আমি কার কাছে থাকতাম? আদিলা আদনানের কথা শুনে ভাবতে থাকে, শুভর কি হয়েছে, সে এমন কথা কেন বলছে? তা কি না, আমি তাকে আর দ্বিতীয়বার হারাতে চাই না। আদিলা আদনানের কথা শুনে ভাবতে থাকে, শুভ কি আমি আবার হারিয়ে ফেলবো? এমন কথা সে কেন বলছে? কি হয়েছে তার? এইসব ভাবতে ভাবতে কখন যে তার চোখ দিয়ে পানি চলে এসেছে সে খেয়ালই করেনি। তুমি কান্না করছো কেন আম্মু? আদনানের কথায় ধ্যান ভাঙে আদিলার। কিছু না বাবা, এমনি। আজ সকালে কিছু খেয়েছো? খেয়েছি, কিন্তু আব্বু খাচ্ছিল না। আব্বু চলো, আজ আমরা সারা দিন ঘোরাফেরা করব। আম্মু, তুমি কি আর আব্বুর সাথে থাকবে না? জানো মা, প্রতি রাতে আব্বু তোমার ছবি মোবাইল থেকে বের করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, আদিলা আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কখনো তোমার মুখে হাসি ফোটাতে পারিনি, রাগ করে থেকো না। আদিলা ফিরে এসো না আমার এই বুকটাতে। এগুলো বলতো আর কান্না করতো। আমি আজই তোর বাবার বুকে ফিরে যেতাম যদি আজ একটি বার বলতো, আদিলা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। আমি তো তোর বাবাকে বলি নাই যে আমার পা ধরে ক্ষমা চাও, তাহলে না সে আমার কাছে ছোট হয়ে যেত। একটি বারও আমার কাছে ক্ষমা চাইলো না। আর আমি, সে যদি একটু অভিমান করতো, আমি বারবার তার পা ধরে অভিমান ভাঙাতাম, ক্ষমা চাইতাম। তোর বাবা আমার অভিমানটা ভাঙালো না। আমি তোর বাবাকে অনেক কষ্ট দেব, অনেক। কি হলো আম্মু, কি ভাবছো, থাকবা না? না। কেন আম্মু? এমনি, চল ঘুরতে যাই। চলো। অতঃপর তারা মা ছেলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিকেলে তারা মার্কেটে যায়। সেখান থেকে আদনানের জন্য কাপড় কিনে চলে যায় শুভর বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আব্বুর নামও এসে পড়েছি। আম্মু, তুমি আসো না? না, তোমার আব্বু বকা দিবে। বকা দেবে না, তুমি আসো। না বাবা, আরেকদিন আসবো। আচ্ছা। তখন আদিলা চলে যায়। পরের দিন শুভ অফিসে আসে আদনানকে দিয়ে। ম্যাম আসবো? আসেন। ভিতরে যাওয়ার পর আদনান তার মায়ের কোলে গিয়ে বসে। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। সত্যি করে বলেন, আপনার কি হয়েছে? শরীর সুস্থ আছে? তা জেনে আপনি কি করবেন? আমার কি কাজ সেটা বলুন। আদিলা শুভর কথায় আবারও কষ্ট পায়। আপনাদের ধারণা হতে পারে শুভ কেন এমন আচরণ করছে, তার যথেষ্ট কারণ রয়েছে। শুভর কাছে অনেক অনেক এরকম কারণ রয়েছে যাতে সে রাগ করবে। গল্পের সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। ঠিক আছে, যখন বলবেন না। শুনেন, আপনার কাজ হলো আদনানকে প্রত্যেক দিন স্কুলে দিয়ে আসবেন আর নিয়ে আসবেন, আর সমস্ত অফিস সকাল থেকে বিকাল পর্যন্ত ঝাড়ু দিবেন। ম্যাম, এত বড় অফিস আমি একা ঝাড়ু কেমন ভাবে দেব? তা আমি জানি না, আমার কাজ ঠিকঠাক হলেই হলো। না হলে একটাও চড় মাটিতে পড়বে না, সবগুলোই আপনার গালের মধ্যে পড়বে। ও আরেকটা কথা, এগুলো শেষ করে আমার বাসার যাবতীয় কাজ করতে হবে যতক্ষণ শেষ না হয়। শুভ বোঝা যায় যে আদিলা তাকে কষ্ট দিতে চায়। যে মেয়ে শুভর একটু কষ্ট সহ্য করতে পারতো না, সে আজ নিজেই কত কষ্ট দিচ্ছে। কি হলো? যান, হা করে তাকিয়ে আছেন কেন? আমাকে জীবনে দেখেন নাই? শুভ আদনানকে নিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে ঝাড়ুর কাজে লেগে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঝাড়ু দিতে থাকে, কিন্তু সে শেষ করতে পারে না। বিকেলে অফিস ছুটি হলে আদিলা বের হয়ে আসে। তখন শুভর কাজ দেখে রেগে যায় আর বলে ওঠে, এই অলসের বাচ্চা অলস, এখন পর্যন্ত ঝাড়ু দিতে পারিসনি, কি করলি সারাদিন? কোনো উত্তর দিতে পারে না, ঘামে তার শরীরটা ভিজে একাকার হয়ে আছে। চল আমার সাথে। অতঃপর আদিলা তার গাড়িতে উঠে আর বলতে থাকে, আমি গাড়ি চালাবো আর তুই তার পেছন পেছন আসবি। প্লিজ একটু আমার প্রতি রহম করেন। এইভাবে কষ্ট দেওয়া থেকে একেবারে মেরে ফেলে আমার করা অপরাধের প্রতিশোধ নিন, আমি আর পারছি না। একদিনেই হাঁপিয়ে গেছিস? আরো তো সামনের দিন বাকি আছে, গাড়িতে ওঠ। তবে বাসায় গিয়ে
গাড়ি ধুয়ে দিবি। তোর মতো চরিত্রহীনের ঘামে আমার গাড়ি নাপাক হয়ে যাবে। পরে গাড়িতে উঠে আদিলার বাসায় যাই। গাড়িটা ধৌত করে আমার জন্য রান্না করবি। তারপর হাঁড়ি পাতিল সমস্ত কিছু পরিষ্কার করে বাড়িটা সুন্দর করে চলে যাবি। এইভাবে কিছুদিন কাজ করায় আদিলা শুভকে নিয়ে একদিন রাতে শুভ আদিলার বাসায় কাজ করতে থাকে। এমন সময় আকাশে মেঘের গর্জন আর বিজলি চমকাতে থাকে। কিছুক্ষণ পর মুষলধারায় বৃষ্টি পড়তে থাকে। তখনই আদিলা বলে ওঠে, এখন চলে যা, তোর আর কাজ করতে হবে না। ম্যাডাম, এই অবস্থার মধ্যে কিভাবে যাব? বৃষ্টি কমলে চলে যাব না হয়? ওই ছোট ঘরটাতে থাকি, কাল চলে যাব। কি, তোর মতো চরিত্রহীনকে আমার বাসায় থাকতে দেব? যদি একা পেয়ে আমাকে কিছু করিস, আমার উপর ঝাঁপিয়ে পড়িস, আমি তোর মতো চরিত্রহীনের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? যা, তুই এখনই বের হয়ে যা। আদিলার কথা শুনে শুভ ঠাস করে বসে যায়। শুভ ভাবতেই পারেনি আদিলা এমন কথা বল। কি রে, তুই এখানে বসে পড়লি যে? ওঠ, চলে যা বাড়ি থেকে। যাচ্ছি ম্যাডাম, তার আগে একটা কথা বলে যাই। আমি কখনো ভাবতে পারিনি আমার উপর আপনার মনে এতটা ঘৃণা পোষণ করে রেখেছেন। আমি মরে গেলে যখন আপনি খুশি হবেন তো যাচ্ছি। তবে এখান থেকে যাওয়ার পর যদি ম্যাডাম আমার কিছু হয়ে যায়, তো আমার ছেলেটাকে একটু দেখে রাখবেন। নিজের সন্তান মনে করে লালন পালন করবেন। তাকে চরিত্রহীনের ছেলে মনে করে কষ্ট দিয়েন না। আর এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিয়েন। এই বলে কান্না ভেজা চোখ নিয়ে বের হয়ে যায় শুভ। কঠিন বৃষ্টি, রাস্তা অন্ধকার, কিছুই দেখা যায় না। মাঝে মাঝে বিজলির আলোয় কিছুটা রাস্তা দেখা যায়। তাতেই শুভ চলতে থাকে। চলতে চলতে শুভর পা একসময় আর চলে না। সামনে একটা বাড়ি দেখে বারান্দায় হেলান দিয়ে বসে যায়। পরের দিন সেই বাড়িওয়ালা মেয়ে দরজা খুলে দিতেই সামনে একটা মানুষকে দেখে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে মেয়েটির মা দৌড়ে আসে। মা দেখো, বারান্দায় একটা লোক কিভাবে থরথর করে শীতে কাঁপছে। অতঃপর মা মেয়ে শুভর কাছে গিয়ে হাত দিয়ে চমকে ওঠে তানজিলা। ভাইয়া, তুমি এই অবস্থা কেন তোমার? কিন্তু শুভ কোনো কথা বলতে পারে না। জ্বরে তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। আম্মু, ভাইয়াকে ধরো, ভিতরে নিতে হবে। অতঃপর শুভকে ভিতরে নেয় তানজিলা। শুভর হাতে কিছু কাপড় পরিধান করে দেয়, যাতে ভিজা কাপড় পরিবর্তন করে কিছুক্ষণ পর শুভর মাথায় পানি ঢালতে থাকে। কিন্তু জ্বর কমার তো কোনো নামগন্ধই নেই, যেন জ্বর বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন জ্বর একটু কমে, তখন শুভ চোখটা খোলে। তানজিলা, বলো ভাইয়া। আমার প্যান্টের প্যাকেটে কিছু ওষুধ আছে, সেগুলো আনো তো। তানজিলা সেগুলো এনে দিলে শুভ খেয়ে নেয়। তোমার কাছে টাকা থাকলে আর কয়েকটা ওষুধ নিয়ে আসো না। তারপর তানজিলা শুভর কথা মতো হাসপাতালে যায়, আর সেখানে তার এক বান্ধবীর সাথে দেখা হয়। এই তানজিলা, কি মনে করে হাসপাতালে? দোস্ত, কিছু ঔষধ নিতে আসছি। কই দেখি। সেগুলো দেখে মাইশা পুরো চমকে ওঠে। হেই, আন্টির এমন রোগ হয়েছে, আমাকে তো কিছুই জানাস নাই। কি বলছিস? আম্মুর কিচ্ছু হয়নি, এটা আমার ভাইয়ের জন্য। তোর ভাই কই থেকে আসলো? সে অনেক কাহিনী, তোকে পরে এক সময় বলবো। আগে বল, এটা কিসের ঔষধ? চল আগে তোর ভাইকে দেখি, তারপর বলবো। চল। তারপর শুভ শরীর চেক করে বলে, দোস্ত, তোর ভাইয়ের রোগ হয়েছে। কি বলছিস? তার মানে আমার ভাই আর বাঁচবে না? সম্ভাবনা একদম কম, তবে এখন অপারেশন করলে কিছুটা বাঁচার সম্ভাবনা আছে। আরো কিছুক্ষণ কথা বলে মাইশা চলে যায়। দেখতে দেখতে 3 দিন চলে যায়। এতে শুভ কিছুটা সুস্থ হয়ে ওঠে। কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি। বল। আমাদের ম্যাডাম তোমার সাথে এমন আচরণ করে কেন? আমাদের সাথে তো এমন করে না। সেগুলো বললে তুমিও আমায় খারাপ ভাববে, তুমিও আমাকে দূরে ঠেলে দেবে। যে মানুষ রাতে একটা মেয়েকে খারাপ ছেলেদের হাত থেকে বাঁচিয়ে নিজে ভালোভাবে বাসায় পৌঁছে দিতে পারে, সে কখনো খারাপ হতে পারে না। আমি তোমাকে কখনো খারাপ ভাববো না। বলো, তোমাদের মাঝে কিসের সম্পর্ক ছিল আর কিভাবে কি হয়েছে? শোনো তাহলে, আজ থেকে কিছু বছর আগে যখন আমি ভার্সিটিতে পড়তাম, তখন একদিন এক বন্ধুর সাথে বসে গান গাইছি। তখনই একখান সুম্মাতে কারেন্ট লাগাইলি, 2 খান সুম্মাতে ভোল্টেজ জাগাইলি। তোর লজ্জা করে না মেয়েদের দেখে এসব গান গাইতে? লুচ্চা কোথাকার, তোকে পরে দেখে নেব। আজ ক্লাসের সময় হয়ে গেছে। যদি তোকে এরপর এমন টিস করে মেয়েদের নিয়ে গান গাইতে দেখি, তাহলে তোর হাত পা ভেঙে গলায় ঝুলায় দিব। শুভ মেয়েটি যাওয়া দিকে হাঁ করে তাকিয়ে আছে। এইটা কি হলো দোস্ত? এই পিচ্চি মেয়েটা কে, যে আমার মতো একটা ভদ্র পোলার গালে কিস করে চলে গেল?
তুই এই 7 দিন ভার্সিটিতে আসিস নাই, আর এই 7 দিনে মেয়েটি নতুন এসে রাজত্ব চালাইতেছে। মেয়েটিকে দেখে সব ছেলেরাই ভয় পায়। জানোস কি জন্য? কোনো ছেলে যদি কোনো মেয়েকে টিস করে সেটি আদিলা সহ্য করতে পারে না, সেজন্য তার হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেয়। আদিলা মালটা আবার কে রে? যে তোমার গালে ঠাস ঠাস করে 2টা চুম্মা দিল তার নাম আদিলা তাবাচ্ছুম মিম। দোস্ত, তুই তো তাকে দেখেই টিস করছিস। আল্লাহ জানে তোর অবস্থা কি করে। শালা কিভাবে তার সাথে প্রেম করা যায় সেটা না বলে আমাকে ভয় দেখাচ্ছিস এখন? হ্যাঁ, পরে এখান থেকে। কি? সে তো 4 বছরের জুনিয়র, সবেমাত্র ইন্টারে পড়ে। পিচ্চির চড় খেয়ে তোর মাথার তার সব গেছে শালা। সেদিন একটা ছেলে তাকে প্রপোজ করেছিল, আদিলা তাকে উল্টো করে বেঁধে লাঠি থেরাপি দিছে, আর তুই বলছিস কিভাবে তার সাথে প্রেম করবি? ভালোভাবে চলাফেরা করতে চাস তো তার থেকে মাপ চেয়ে নিস। 4 বছরের ছোট কি হয়েছে? সত্যি বলছি দোস্ত, তাকে হেভি ক্রাশ খাইছি। খাইছিস ভালো কথা, ভালো করে গিল যাতে মুখ থেকে আর বের না হয়। এই তোর ঘ্যানোর ঘ্যানোর বন্ধ কর, চল ক্লাসের সময় হয়েছে। অতঃপর ক্লাস করে চলে যাই শুভ। বাসায় গিয়ে ভালো থাকে। যদি মেয়েটাকে নিজের করে পেতাম। কি সুন্দর তার হরিণীর মতো চোখ, আহা, তার কি সুন্দর লম্বা লম্বা চুল, মাইয়াটা আমার মনটাই জুই করছে রে। এইসব ভাবতে ভাবতেই শুভ ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ভার্সিটিতে গিয়ে দেখতে পাই আদিলা তার বান্ধবীদের সাথে গল্প করছে। শুভ তাদের কাছে গিয়ে, ছোট আপু আমাকে মাফ করে দিয়েন প্লিজ। আই বুইরা বান্দর, আমি তোর আপু লাগি? শোন, তোকে মাফ করতে পারি, তবে একটি শর্তে। কি শর্ত? মাঠের মাঝখানে 500 বার কান ধরে উদ্বাস করবি আর বলবি যে আর কোনো দিন এমন করব না। এটা আমি পারবো না, আমি তোমার বড়, আর আমার উপর একটু রহম করো। আচ্ছা, তাহলে ওই মেয়েটির ঠোঁটে গিয়ে কিস করবি, তাহলে তুই মাফ পাবি। মেয়েটার দিকে তাকাতেই ও মাগো, এই উগান্ডা কালো হাতে ঠোঁটে কিস করলে টানা 6 মাস আমার পেট খারাপ থাকবে, আমি এটা পারবো না। দাঁড়া, তাহলে তোকে কিছু থেরাপি দেই। আদিলা কাছে আসতে শুভ তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে দেয়, আচ্ছা আর ঠোঁট এক করে দেয়। তারপরেই তো শুভ 5 মিনিট পর ছেড়ে দিয়ে বললো, কেসটা হেভি লাগলো, আরো লাগলে বলিও। এই বলে চলে গেল শুভ। এটা কি হলো? কি আর হবে, ফ্রিতে সিনেমা দেখলাম। যাই বলিস আদিলা, তোদের দুইজনের লিপ কিসটা না পুরো রোমান্টিক একটা মুভির মতো ছিল। এই যে দেখ। মোবাইলে তোলা ভিডিও বের করে আদিলা তার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। শালার ব্যাটাকে পরে বোঝাবো আমাকে সবার সামনে কিস করার মজা। চল এখন ক্লাসে যাই। অতঃপর তারা ক্লাসে যায়। ক্লাসে গিয়ে পড়তে থাকে আদিলা, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারে না। চোখের সামনে শুধু শুভর কিস করা দৃশ্যগুলো ভেসে ওঠে। এইভাবে কিছুদিন কেটে যায়। রাতে ঘুমোতে যায় আদিলা, তখনই আবার মনে পড়ে যায় সকালে সেই ঘটনা। এবার উপাস করতে থাকে সে, ঘুমোতেই পারে না। সারা রাত পার করে সকালে আদিলা একটা হকি স্টিক নিয়ে স্কুলে বসে থাকে শুভর আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর শুভ স্কুলে আসতে আদিলা শুভর কলা চেপে ধরে একটা ঝোপের ঝাড়ে নিয়ে গিয়ে বাগানের পাশে নিয়ে বসে পড়ে। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোকে তো মাফ করবই, আগে কিছু থেরাপি দেই। শুধু তোর জন্য সারা রাত আমি ঘুমাতে পারি নাই। আমার কত আশা ছিল এই ঠোঁটের সর্বপ্রথম আমি আমার বয়ফ্রেন্ডকে কিস করব, কিন্তু তুই আমার সমস্ত আশায় পানি ঢেলে দিলি। মাফ করে দাও প্লিজ, আর করবো না কখনো। মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? তুই 2 হাতে আমার মাথা ধর। মায়ের দেবে যে? না, মারবো না। অতঃপর শুভ আদিলা 2 হাতে 2 গাল ধরে। এখন কিস কর। কি? কিস করবি না তো দিলাম পায়ে বাড়ি। শুভ মনে মনে বলে, সুযোগ হাতছাড়া করতে নেই। তারপর শুভ ভয়ে তার ঠোঁটটা আদিলা ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়, আর দুজন হাঁপাতে থাকে। এখন তুই আমাকে প্রপোজ কর। গতকাল তো ঠিকই বলছিস আমাকে দেখে নাকি ক্রাশ খাইছিস। শুভ অবাক চোখে তাকিয়ে আছে। এই গন্ডি মেয়ে তার কাছে এমনি ধরা দিচ্ছে। শুভ মনে মনে ভাবতে থাকে, আমি তাকে দেখে ক্রাশ খেয়েছি সেটা আদিলা কেমনে জানলো? আর সে আমার সাথে এমন ব্যবহার করছে কেন? সে কি আমার মতোই প্রথম দেখায় আমাকে ভালোবেসে ফেললো নাকি? নাকি কোনো নাটক করছে আমাকে ফাঁসানোর জন্য? এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আগে প্রপোজ কর, পরে অনেক সময় দেখার জন্য পাবি। আদিলার কথা শুনে মনে মনে শুভ অনেকই খুশি হয়। আমি তো প্রপোজ করতে পারি না,
যেভাবে পারো সেভাবেই কর। আচ্ছা আচ্ছা করছি, বাট কি দিয়ে করবো? আমার কাছে তো কোনো ফুল টুল কিছু নেই। ওই দেখ, একটা লোক ফুলকপি নিয়ে যাচ্ছে, সেটা দিয়ে করবি। শুভ দৌড়ে কপি নিয়ে আসতে যাই, আর আদিলা, এইবার তোর মজা বোঝাবো, আমাকে কিস করার আগে প্রপোজটা কর। আমি তোমাকে ভালোবাসি আদিলা। আমি যদি গাছ হই তুমি হবে কলি, আমি যদি কলি হই তুমি হবে ফুল, তুমি যদি ফুল হও আমি হব ভ্রমর, তোমার থেকে মধু নিয়ে শরীরে দেব কামড়। আমি তো বললাম আমি জানি না, তাহলে কিভাবে করব? শুধু বল আমি তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আচ্ছা করছি। আমি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই শুধু এটা ভেবে এসেছি, কিভাবে তোমাকে আপন করে নেব, কি করলে আমি তোমার ভালোবাসা পাবো। আদিলা, তোমার হাত দুটি আমায় ধরতে দেবে, যে হাত ধরে দুজনে এক অজানা পথে হাঁটবো, যেই পথে শুধু তুমি আর আমি থাকবো, আর মাঝে থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। আদিলা, হবে কি তুমি আমার রাজ্যের রানী, যে রাজ্যের শাসন থাকবে শুধুই তোমার। তুমি কি হবে আমার বাচ্চার মা? নেবে কি তুমি আমার অগোছালো জীবনটার গোছানোর দায়িত্ব? কথা দিচ্ছি কখনো ভুলে যাব না, সারা জনম ভালোবেসে যাব। আই লাভ ইউ আদিলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আদিলা সাথে সাথে কলার ধরে দাঁড় করিয়ে চড় দিতেই যাবে, তার আগে শুভ চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর তার গালে নরম ঠোঁটের ছোঁয়া লাগে। শুভ চোখ খুলতেই আদিলা বলে উঠল, তুমি কি মনে করেছো আমি তোমাকে চড় মারবো? তুমিই বলো, আমি এই ইনোসেন্ট চেহারায় কিভাবে আঘাত করি, যে চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে জড়িয়ে ধরে। না, তোমায় কখনো ছেড়ে যাবো না। আমার একটা চিমটি গেল তো। কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এগুলো বাস্তব নাকি স্বপ্ন। ও মাগো, হ্যাঁ এত সময় কেউ চিমটি কাটে দেখি? হ্যাঁ হয়েছে, এবার বিশ্বাস হয়েছে, এটা বাস্তব। আচ্ছা সত্যি কথা একটা কথা বলবে, তুমি এই খ্যাত ছেলেটাকে কিভাবে ভালোবাসলে কলেজের টপ সুন্দরী হয়ে? আগে চল একটা পার্কে বসি। চলো। পার্কে গিয়ে আদিলা ঘাসের ওপরে বসে পড়ে আর শুভ তার রানের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে। তারপর আদিলা শুভর মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, আজ থেকে 3 বছর আগে তোমাকে আমার বাড়ির পাশে একটা মেলায় গান গাইতে দেখেছিলাম। জানো শুভ, সেদিন তোমার গানের সুরে আর তোমার এই মায়াবী চেহারার প্রেমে পড়ে যায়। যখন তোমার গান শেষ হয় আমি দৌড়ে তোমার কাছে যেতে লাগি, কিন্তু ভিড়ের কারণে তোমার কাছে যেতে পারিনি। ভিড় যখন কমে আসে আমি সেখানে গিয়ে শুনতে পাই তুমি নাকি চলে গেছো। সেদিন তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে আর পাইনি। এরপর যখনই আমি রাস্তায় বের হতাম তখনই তোমাকে খুঁজে বেড়াতাম, আর প্রত্যেক বছর আমি স্কুল পরিবর্তন করতাম তোমাকে খোঁজার জন্য, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তাই এইবারও এই কলেজে এসেছি শুধু তোমার জন্য। এই প্রথম দিন এসেই সমস্ত ছাত্রদের দেখেছি কিন্তু তোমাকে দেখতে পাইনি, তাই ভাবছিলাম চলে যাব। তখনই আমার এক বান্ধবী মায়া আমাকে বলে, এই আদিলা, তুই তো এই কলেজে নতুন এসেছিস, কলেজের ছেলেদের সম্পর্কে কিছু জানিস না, তাই আগে তোকে সাবধান করে দেই। এই বলে মোবাইল থেকে কিছু পিক দেখায়, এইসব ছেলেদের থেকে দূরে থাকবি, না হলে কিন্তু জীবনের 14 আনার তেজপাতা বানিয়ে ফেলবে। কেন রে, এরা কি অনেক খারাপ? না। তাহলে? এরা এক একটা ফাজিলের ডিব্বা। এই বান্দরগুলো যাকে ধরে তার জীবনের 12টা বাজিয়ে দেয়। ও আচ্ছা, তারা তো আর আমাকে চিনে না। যেদিন আমার সাথে ফাজলামি করতে আসবে সেদিন বোঝাবো তাদের এই আদিলা কি জিনিস। আচ্ছা মায়া, সবার প্রথম যে ছবিটা দেখালি তার আচার ব্যবহার কেমন? কেন রে, পিক দেখে প্রেমে পড়ে গেলি নাকি? না। তাহলে? এমনি শুনতে যাচ্ছি। ছেলেটার আচার ব্যবহার আর পড়ালেখা উভয় দিক দিয়ে অনেক ভালো, কিন্তু কিন্তু কি? তার আর্থিক অবস্থা নাই বললেই চলে, আর ছেলেটা প্রচন্ড দুষ্ট। এই দুটা কারণেই তার থেকে দূরে থাকি, নয়তো আগেই তাকে আমার রাজা হিসেবে গ্রহণ করে নিতাম। আমার সমস্যা নাই, চলবে। কি বললি? কিছুই তো বুঝলাম না। চল। তোর চলবে মানে কি? এখন বুঝে কাজ নাই, পরে বুঝে নিস। এই বলে সেখান থেকে চলে আসি। জানো শুভ, সেদিন তোমাকে দেখার পর কতটা খুশি হয়েছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। পরে তোমার কলেজে আসার অপেক্ষায় থাকতাম, কোন দিন তুমি আসবে আর কখন তোমার সাথে আমি কথা বলবো। পরে সেদিন যখন তুমি কলেজে আসলে আমি তোমার সাথে কথা বলার জন্য
তোমার কাছে যেতে লাগি, আর অমনি তুমি আমাকে দেখে গান শুরু করে দিলে, আর তাতেই আমি তোমাকে আমার কাছে আনার সুযোগ পাই। আমার জানটাকে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে কেন মেরেছিলাম জানো? যদি আমি তোমার সাথে কথা বলতাম তাহলে হয়তো তুমি মনে মনে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করতে যে কলেজের টপ সুন্দরী নিচ থেকে তোমার সাথে কথা বলতে আসছে। তাই সেদিন আমার জানোটাকে মেরেছিলাম যেন সে আমাকে নিয়ে ভাবে আর আমার পেছনে ঘুরঘুর করে। বাহ, আমার জানটা দেখি অনেক চালাক। চালাকি করছি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য। এই খ্যাত ছেলেটাকে তুমি এত ভালোবাসো? দেখো শুভ, তুমি নিজেকে আমার সামনে খ্যাত বলবে না। তুমি অন্য কারো চোখে খ্যাত হলেও তুমি আমার চোখে আমার রাজ্যের রাজা। আচ্ছা বাবা, আর বলবো না। এই যে দেখো, কান ধরছি। ওকে চলো, আজ অনেক হয়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আচ্ছা চলো। এইভাবেই তাদের ভালোবাসা খুনসুটির মধ্যে চলতে থাকে, তার একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা বাড়তে থাকে। হঠাৎ একদিন সকালে আদিলা ফোন করে শুভকে, আর কলেজের আগে শুভকে। শুভ কলেজে গিয়ে যা দেখতে পায় তো তার পায়ের নিচের মাটি সরে যায়। শুভ স্কুলে গিয়ে দূর থেকে দেখতে পায় আদিলাকে একটা ছেলে প্রপোজ করছে, আর আদিলা হেসে হেসে তাকে কি যেন বলছে। কিছুক্ষণ পর আদিলা ছেলেটির হাত থেকে ফুলটা নিয়ে আদিলার হাতটা বাড়িয়ে দেয় ছেলেটিকে বুকে নেওয়ার জন্য। শুভ দূর থেকে সেটি সহ্য করতে না পেরে সেখান থেকে এসে এক নদীর কিনারায় বসে পড়ে। কিন্তু সে ভাবে সে কিভাবে এটা সহ্য করবে। যাকে শুভ তার জীবনে চেয়েও বেশি ভালোবাসে, সে যদি তাকে চেয়ে অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বুকে নেওয়ার জন্য তাকে দেখানোর জন্য ডেকে আনে, কারো ভালোবাসা যদি তাকে ছাড়া অন্য কাউকে বুকে নেয়, সে কি সেটা সহ্য করতে পারবে? আপনাদের যদি কেউ এরকম থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন। তেমনি শুভও পারেনি। আর ভালোবাসার মানুষ তার চোখের সামনে অন্যকে জড়িয়ে ধরতে দেখে তো শুভ নদীর কিনারে এসে পানিতে ঢিল ছুঁড়ে মারে আর বলতে থাকে, এই বুঝি ধনী মেয়েদের ভালোবাসা। কি অপরাধ আমি করেছি যার জন্য তুই আমাকে ঠকালি? কেন এমন করলি? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলি? কি অপরাধ ছিল আমার? যদি ভালো নাই বাসতি তাহলে কেন আমাকে ভালোবাসা শেখালি? কেন তুই ভালোবাসার অভিনয় করলি আমার সাথে? শুভ সব মনে মনে বলছে, তার চোখ দিয়ে অঝরে অস্ত্র ঝরছে। কিছুক্ষণ পর, না, আমি ওই ছলনাময়ের জন্য আর কাটবো না। সে যদি আমাকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে সে সুখে থাকুক। আমি আর কখনো তাকে আমার এই মুখ দেখাবো না, কখনো না। না তো কখনো তাকে আর বলবো না যে তাকে আমি ভালোবেসেছিলাম। কেন ছেড়ে গেলে আমায়? গরিব ছিলাম বলে? আমি এতটা নিকর্মা ছিলাম না যে তোমাকে সুখে রাখতে পারতাম না। তুমি সুখে থাকার জন্য আমাকে ছেড়ে চলে গেলে। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো। এদিকে আদিলা শুভর জন্য অপেক্ষা করতে থাকে। শুভ আর তার সামনে চায় না। আদিলা শুভর নম্বরে ফোন করে বারবার, কিন্তু শুধু একটা কথাই বলে, আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বারবার যখন এই একই কথাই বলে আদিলা অস্থির হয়ে যায়। আবার শুভর কোনো কিছু হলো না তো? এই তো কিছুক্ষণ আগে তো বললাম, এখন ফোন তুলছে না কেন? তার কি কোনো... না না না, আমি সব কি ভাবছি? আমার শুভর কিছু হতে পারে না। এইভাবে সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, তবুও শুভর কোনো খোঁজ আদিলার কাছে আসে না। আদিলা বাসায় গিয়ে শুয়ে পড়ে, বারবার শুভকে ফোন করে, মেসেজও করতে থাকে। প্লিজ শুভ, একটিবার ফোনটা তুলো। কেন তুমি ফোন তুলছো না? এইসব ভাবছে আর বালিশে মুখ গুজে দিয়ে কান্না করছে। শুভ, তুমি একটিবার আমার সাথে কথা বলো। কেন তুমি আমার সাথে অভিমান করেছো? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, তবুও আমার সাথে কথা বলো। মনে মনে বলছে আদিলা। এইভাবে একদিন দুই দিন চলতে চলতে কিছুদিন কেটে যায়। আদিলা শুভর কোনো খোঁজ খবর পায় না। এই কয়দিন আদিলার শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো করা, দেখতে কেমন যেন বিশ্রী আকৃতি হয়ে যায় আদিলার। একদিনই সকালে শুভর অপেক্ষায় মন খারাপ করে বসে আছে আদিলা। তখনই তার বান্ধবী মায়া এসে বলল, দেখা দিলা, এভাবে ভেঙে পড়লে হয় না। তুই তো জানিস শুভ গ্রামের ছেলে, হয়তো সেখানে কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারছে না। তাই বলে কি ফোন বন্ধ করে রাখবে? একটিবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? তুই জানিস না গ্রামে বিদ্যুতের কি অবস্থা? একদিন থাকলে 7 দিনই থাকে না। তাই হয়তো তার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। বুঝলাম, তার মোবাইলে চার্জ নাই। অন্য কারো মোবাইলে কি চার্জ নাই? আমাকে একটিবারও কি ফোন করে তার সমস্যার কথা বলতে পারলো না? আমি কি তার এতই পর হয়ে গেছি? কি মনে করে ও? তার না হয় আমার কথা মনে পড়ে না। আমার কি তার কথা মনে পড়ে না? কুত্তাটা আসুক, এবার বোঝাবো এই আদিলাকে এতদিন কষ্ট দেওয়ার মজা কি। চল কোনো পার্কে থেকে ঘুরে তোর মনটা ফ্রেশ হবে। কতদিন থেকে শুধু একাই বসে আছিস?
আচ্ছা চল। আদিলা পার্কে গিয়ে দেখতে পায় শুভ একটা বেঞ্চের উপরে মন খারাপ করে বসে আছে। আদিলা শুভকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, কি হয়েছে তোমার? কেন আমার সাথে দেখা করো না? কেন ফোন বন্ধ রাখছো? আপনার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরে? আদিলা গালে হাত দেয়। আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরবো না তো কে ধরবে? দেখেন, এইগুলো ফাজলামি বাদ দেন। আর আমি আপনার যোগ্য কখনোই ছিলাম না, আর কখনো হবও না। তাই আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। প্লিজ, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি এখান থেকে চলে যান। আমি কি কখনো তোমাকে বলছি তুমি আমার যোগ্য না? কেন ছেড়ে যাওয়ার কথা বলছো? সব কথা মুখে বলতে হয় না, কিছু কাজে কর্মে বোঝা যায়। এই বলে শুভ সেখান থেকে চলে যেতে লাগে। আদিলা দৌড়ে গিয়ে শুভর পাটা জড়িয়ে ধরে। প্লিজ শুভ, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলো, আর আমাকে তোমার পিচ্চি বউ মনে করে ক্ষমা করে দাও। তবু ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে না পেলে মরে যাব। বাহ, কি সুন্দর অভিনয়! পা ছাড়েন বলছি। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আমাকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাহলে পাটা ছেড়ে দেন। পা ছেড়ে দিব? কেন আমাকে ব্ল্যাকমেল করছো? আমাকে ক্ষমা না করে দিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে না পেলে মরে যাবেন? আরে, আমার মতো একটা ছোট লোক আপনার জীবনটাকে সরে গেলে কি হবে? আপনার কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে নাকি? কি বলছো এগুলো? বিশ্বাস করো শুভ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। তোমাকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসি না। মিথ্যা বলা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি যদি সেদিন নিজ চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাসই করতাম না, কারণ আমি আপনার প্রেমে এতটাই অন্ধ ছিলাম। কি দেখছো তুমি? কেন আমাকে অবিশ্বাস করছো? আমি সত্যিই তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। সেদিন ছেলেটা যখন আপনাকে প্রপোজ করলো, আপনি তখন হাসি মুখে তার প্রস্তাব গ্রহণ করেননি, তাকে জড়িয়ে ধরেননি। বলেন কথা। শুভর কথা শেষ করতে না করতেই তার কলার ধরে বলল, কুত্তা, তুই সেদিন সবটাই না দেখি কেন আমাকে অবিশ্বাস করলি? কেন আমাকে এতদিন কষ্ট দিলি? কেন আমাকে কাঁদালি? বল। শুভ আদিলার এমন আচরণে ভয় পেয়ে যায়, কারণ সে ভালো করেই জানে যে আদিলা 1 নম্বরের গন্ডি। আমি সবটাই দেখেছি। আপনি ছেলেটাকে জড়িয়ে ধরেছেন। আপনি আমাকে ছাড়া তাকে কেন জড়িয়ে ধরবেন? যদি তাকে ভালো নাই বাসতেন? এই তোরা ফোনটা দে, আর তোরা এই কুত্তাটাকে শক্ত করে ধর। তাকে কিছু থেরাপি দিতে হবে। তুই পারবি তাকে মারতে, তাকে কষ্ট দিতে? আমি মারবো, আমি তাকে কষ্ট দিব, পরে আমি তাকে আদর করে সব কষ্ট দূর করে দেব। এখন তোকে ধরতে বসে, ধর। তারা শুভকে ধরতেই যাবে তখনই, থাক, আগে নির্দোষ প্রমাণ করে নেই, তারপর তাকে বানাবো। এই বলে আদিলা একটা ভিডিও চালু করে। শুভরও ভিডিওটা দেখেই অবাক হয়ে যায়। আই লাভ ইউ আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো আদিলা, তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে এই ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। আমাকে তুমি ফিরিয়ে দিও না। ইমরান, তুমি তো জানো আমি শুভকে ভালোবাসি, তাও আমার জীবন থেকে বেশি। কেন এমন পাগলামি করছো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাকে তুমি ভুলে যাও। সে তো একটা ছোট লোক, না আছে তার বাড়ি, না আছে তার টাকা পয়সা। তুমি তার কাছে কখনো সুখে থাকতে পারবে না। তোমার কোনো আবদার সে পূরণ করতে পারবে না। তুমি তাকে ভুলে যাও। এই দেখো, আমার সবই আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি। তুমি আমার কাছে সুখে থাকবে, তোমার সমস্ত আবদার আমি পূরণ করতে পারবো। তখন ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে 2 হাত লম্বা করে বুকে আসো। ইমরান, আমি এমনই একজন লোক আমার লাইফ পার্টনার হিসেবে খুঁজতে ছিলাম। ইমরান খুশি মনে আদিলাকে জড়িয়ে ধরতেই যাবে তখনই, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শুভকে ছোট লোক বলা? আর আমি কার কাছে সুখী থাকবো না থাকবো সেটা তোকে কেন চিন্তা করতে হবে? তুই আমার কে, আর আমি কি অবুঝ নাকি? আমি আমার ভালো মন্দ কিছুই বুঝবো না? নিজের ভালো তো পাগলেও বোঝে। শোন, তোকে যদি আবার কোনো দিন আমার সামনে দেখি তাহলে তোর হাত ভেঙে গলায় ঝুলাই দেব। কাজটা তুমি একদমই ভালো করলে না। দেখে নিও, আমি তোমাদের দুজনকে কখনো একসাথে থাকতে দিব না। তোমাদের কখনো সুখে সংসার করতে দিব না। যা যা, তুই যা পারিস তা করিস। কখনো তুই আমাদের মাঝে ফাটল সৃষ্টি করতে পারবি না।
তুই যদি কখনো আমাদের পৃথক করতে পারিস, শুভ কখনো ভুল করে দরকার পড়লে আমি তার কাছে ক্ষমা চাইবো, তবুও কখনো তাকে ছেড়ে দিব না। সেটা দেখা যাবে। এই বলে সে চলে যায়। আদিলা তখন শুভর হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় আর বলে ওঠে, কুত্তা, দেখছস তো আমি কাকে ভালোবাসি? আমাকে ভুল বুঝে এতদিন কেন কষ্ট দিলি, কেন কাঁদালি? যা, তোর সাথে ব্রেকআপ। আজ থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, আমার সামনে কখনো আসবি না, আমার ফোনে বা মেসেজ করবি না। এই বলে চলে যেতে লাগতো। ঠিক আছে, ভালো থেকো, বাই। এই বলে পিছন দিক থেকে চলে যেতে লাগে। তখনই আদিলা পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে কিল ঘুষি দেয় আর কেঁদে কেঁদে বলে উঠল, আমাকে তোর কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আমি তোকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, এটা প্রকাশ করেছি, এর জন্য আমাকে বারবার কষ্ট দেস। আমাকে ক্ষমা করে দাও, আর আমি আর কখনো আমার জানটাকে কষ্ট দেবো না। তুমি তো একবার আমার বাসায় গিয়ে বলতে পারতে, তাহলে তার তো কষ্ট হতো না। বান্দর, তুই তোর বাসা কোথায় সেটা কি আমাকে বলছিস যে আমি তোর বাসায় আমি যাব? তুমিও তো বলনি। তুই বলিস নাই, তাই আমিও বলি নাই। যাই হোক, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, যদিও তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। কি বললি তুই? কি বললি কুত্তা? আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো? যা, তুই আমার সাথে কখনো কথা বলবি না। এই বলে চলে যেতে লাগে শুভ। অমনি আদিলা আগে টান দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে, আমার পিচ্ছিটার প্রতি অনেক অভিমান, এই যে দেখো কান ধরছি, আর কখনো অমন কথা বলবো না, আমাকে ক্ষমা করে দাও না। ক্ষমা করতে পারি একটা শর্তে। বলো তোমার কি শর্ত? এখন থেকে দুপুর পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি আর আমাকে আদর করবি। 2, না হয় আমাকে এই সমস্ত পার্ক কোলে নিয়ে ঘোরাবি। এইগুলো কি কোনো শর্ত হলো নাকি? হ্যাঁ, আমি পারবো না। থ্যাঙ্কস, গুড বাই। এই বলে চলে যেতেই শুভ আদিলার কোমর ধরে বুকের সাথে মিশিয়ে 4 ঠোঁট এক করে দিয়ে আদিলা শুভ ঠোঁট পাগলের মতো চুষতে থাকে। 5-10 মিনিট হয়ে যায়, তবুও তাদের ছাড়ার কোনো নামগন্ধ নেই। তখনই মায়া বলে উঠল, এই মেরে ভাই আর বোন, তোরা কি আর ছাড়বি নাকি লিপ কিস করে শহীদ হয়ে যাবি? মায়ার কথায় আদিলা ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, দেখতেই পারছিস তোর দুলা ভাইয়ের সঙ্গে রোম্যান্স করছি, তো তোরা চোখ বন্ধ করে রাখতে পারিস না? আমি এটা বললাম তাই আমার দোষ হলো? হয়েছে, বলবি কেন? সময় হলে এমনিতেই ছেড়ে দিতাম। বোন, তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ কর। ভুল করবি কেন আর ক্ষমা চাইবি কেন? দেখ, কতগুলি মানুষ এদিকে তাকিয়ে আছে আর তাদের নিয়ে কি যেন বলছে তোদের, তাই বলছি দেখ আদিলা, যখন তার সাথে এত রোমাঞ্চ করকে মন চায় তাহলে তোরা বিয়ে করে নে। রাতে তোরা মন ভরে রোমাঞ্চ করতে পারবি, এভাবে রাস্তাঘাটে মানুষ খারাপ বলবে। মানুষকে কি বলবো তাতে আমার কোনো যায় আসে না। আর কি বললি বিয়ে? হ্যাঁ, আমরা অতি শীঘ্রই বিয়ে করব। তোর মনে যা চাই তাই করিস। এখন চল ক্লাসে যাই। তোরা যা, আমি আমার জানুটার সাথে আরো রোম্যান্স করব। আচ্ছা, তোরা তাহলে থাক, আমরা গেলাম। অতঃপর তারা চলে যায়। তারা চলে যেতেই শুভ বলল, তুমি তাদের একা যেতে দিলে কেন? আমরা তাদের সাথে যেতাম, এখান থেকে কি করব? এই 7 দিন অনেক কষ্টে কেটেছে আমার, তাই সারা দিন আজ তোমার সাথে থাকবো, তোমার সাথে সময় কাটাবো। প্লিজ তুমি না করো না। আচ্ছা আমার পিচ্ছি বউ, তোমার যতক্ষণ মন চায় আমার সাথে থাকো, তবে এখন কোথায় যাবে? আজ সারা দিন তোমার হাত ধরে এই পার্ক কয়েকটার নাম বললো, এগুলোতে ঘুরবো। আচ্ছা তাহলে চলো। তারপর তারা একে অপরের হাত ধরে পার্কে ঘুরতে লাগলো, আর ভবিষ্যতে কি করবে না করবে তা নিয়ে তারা নানা রকমের গল্প করতে লাগলো। এইভাবে বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে বাড়ির দিকে ফিরতে যাবে, তখনই আদিলা বলল, শুভ ওই যে দেখো ওইখানে একটা ফুচকা দোকান, কি হয়েছে তাতে? কিছু না। শুভ তখন আদিলাকে কোলে নিয়ে বলল, আমার পরিটা কি রাগ করেছে আমার ওপর? হ্যাঁ, আমার পরিটা রাগ করেছে একদম ভালো লাগে না, পেতনির মতো দেখা যায় আমার পিচ্চিটাকে। পিচ্চিটা বুঝি ফুচকা খেতে মন চাইছে, আমি আজ নিজ হাতে আমার পরিটাকে ফুচকা খাওয়াবো। শুভর কথা শুনে আদিলা তার গালে ছোট্ট একটা কিস করে। এই কি করলে? কিস করলে কেন এখন? আমার জানুটা যে আমার মনের কথা বুঝে যায়, আমি ফুচকার দোকান দেখার সাথে সাথে এই জন্য তোমাকে বলেছিলাম যাতে তুমি নিজ হাতে আমাকে ফুচকা খাওয়ায় দাও, আর সেটি তুমি আগেই বললে, তাই অগ্রিম একটা কিস দিলাম। অতঃপর শুভ আদিলাকে কোলে নিয়ে ফুচকা দোকানে যায়। হ্যাঁ বাবা, 2 প্লেট ফুচকা দেন তো। তবে চোখের ইশারায় ফুচকাওয়ালাকে কি যেন বলে।
আচ্ছা ম্যাডাম, আপনারা বেঞ্চে গিয়ে বসেন। অতঃপর তারা বেঞ্চে বসতেই ফুচকাওয়ালা ফুচকা নিয়ে সামনে আসলো। এই যে নেন আপনাদের ফুচকা। শুভ তখন প্লেট থেকে একটা ফুচকা নিয়ে আদিলার মুখের সামনে ধরে। আদিলা সেটি খেয়ে নেয়। অতঃপর আদিলা একটি নিয়ে শুভর মুখের সামনে ধরে আর মনে মনে ভাবে, খাও চান্দু, বুঝবে কত মজা, কত দানে কত চাল, আমাকে পেটনি ডাকা। কি হল আদিলা, কি ভাবছো আমাকে খাওয়াবে না? জানো তোমার হাতে ফুচকা যে কত টেস্ট লাগে। শুভর কথা শুনে আদিলার ধ্যান ভাগে। খাওয়াবো তো, এ নাও। একে একে সব খাওয়ালো। যখন আদিলা দেখলো যে শুভ ফুচকা খেয়ে কোনো রিয়াক্ট করছে না, তখন আদিলা ফুচকাওয়ালা দিকে ইশারায় কি যেন বলতো। ম্যাডাম, সবচেয়ে বেশি করে দিয়েছি। ফুচকাওয়ালার কথা শুনে আদিলা মন খারাপ করে ফেলে। সে তার প্ল্যানে সাকসেসফুল হতেই পারে নাই, এই জন্য। আমার জানুরে আবার কি হলো, প্ল্যান সাকসেস হয় নাই এই জন্য বুঝি মন খারাপ? তুমি কি ভাবছো ফুচকায় ঝাল বেশি দিলে আমি খেতে পারবো না? আমি অনেক ঝাল খেতে পারি। আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তখন তুমি আমাকে পেতনি ডাকছিলে। তার জন্য ভাবছিলাম তোমাকে আরো বেশি ঝাল খাইয়ে কষ্ট দেব, অতঃপর গল্পের নায়িকার মতো আমার গোলাপি ঠোঁটের ছোঁয়া দিয়ে তোমার ঝাল কমিয়ে দেব। একটাও পেলাম না, তার জন্য মন খারাপ। আচ্ছা আসো, তোমার একটা আশা পূরণ করি। শুভ আদিলার কোমর ধরে টান দিয়ে 4 ঠোঁট এক করে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এইবার খুশি তো? আদিলা, তুমি আমাকে কতটুকু চেনো, কতটুকু ভালোবাসো জানি না, তবে তোমার সাথে যদি আমি বিয়ের আগেই রুম ডেট করতে চাই, তুমি কি রাজি হবে? একবার কেন, 1000 বার তোমার সাথে বিয়ের আগেই রুম ডেট করতে আমি রাজি আছি। এত ভালোবাসো আমাকে? ধরো যদি আমি তোমার সাথে রুম ডেট করার পর তোমাকে ছেড়ে দিই? তোমার প্রতি আমার সীমাহীন বিশ্বাস আছে যে তুমি আমাকে কখনোই ছেড়ে দিবে না। এই বিশ্বাস নিয়েই তোমার হাতটা ধরেছি আমি। ধরো কখনো আমি তোমার থেকে সুন্দরী কোনো মেয়ে পেয়ে তোমাকে ছেড়ে দিলাম, তখন তুমি কি করবে? সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাব। না দিলা, এমন কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কখনো তোমাকে ছেড়ে দেবো না মরার আগে পর্যন্ত। তোমার এই হাতে শক্ত করে ধরে থাকবো। এই বলে আদিলাকে বুকের সাথে জড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আদিলাকে বলল, চলো এবার বাসার দিকে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে আসছে। আগে তাহলে একটা পাপ্পি দাও। শুভ আদিলার কপালে একটা পাপ্পি দেয়। অতঃপর তারা দুজন তাদের গন্তব্যে রওনা হয়। আদিলা বাড়ি এসে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়তে বসে। অতঃপর রাতে ডিনারের সময় তারা সকলে একসাথে খেতে বসে। তখন তার পিতা প্রশ্ন করে বসে, আদিলা, ছেলেটি কে, কি তার পরিচয়? কোন ছেলেটি বাবা? যার সাথে আজ সারাদিন ঘোরাফেরা করছো? ও, সে আমার ফ্রেন্ড। শুধু কি ফ্রেন্ড? তাহলে এগুলো কি মোবাইল থেকে তাদের রোমান্টিক মুহূর্তের কিছু ফটো দেখায়? সরি বাবা, আমরা দুজনকে ভালোবাসি, যদিও ছেলেটি গরিব। দেখো আদিলা, আমি ভালোভাবে তোমাকে বলছি, তুমি তাকে ভুলে যাও। আমি তোমাদের সম্পর্ক কিছুতেই মেনে নিব না। আমার পক্ষে তাকে ভোলা সম্ভব নয়। আমি তাকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর আজ থেকে কলেজে যাওয়া বন্ধ। 3 দিন পর আমার বন্ধু লন্ডন থেকে আসবে, তখন তার ছেলের সাথে তোকে বিয়ে দেব। তখন দেখবো তোদের ভালোবাসা কোথা থেকে থাকে। এই বলে আদিলাকে একটা ঘরে বন্ধ করে দেয়। এদিকে শুভ আদিলাকে রাতে ফোন দেয়, কিন্তু ফোনটা বন্ধ। এই কথাই বলতে থাকে। শুভ তার কথা চিন্তা করতে থাকে, আমার আদিলা কিছু হবে না তো? ফোন কেন তুলছে না? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তার স্কুলে গিয়ে আদিলা যেন অপেক্ষা করতে থাকে, কিন্তু তার অপেক্ষায় রয়ে যায়। আদিলা আর আসে না। সে আসবে বা কিভাবে? সে তো ঘরে বন্দি আছে। এদিকে আদিলা তার খাওয়া দাওয়া বাদ দেয়। দেখতে দেখতে 2টা দিন চলে যায়। এতে শুভ অনেকটাই ভেঙে পড়ে। আদিলার সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না বলে অতঃপর শুভ কোনো সন্ধান না পেয়ে আদিলার বান্ধবী মায়ের কাছে যায়। মায়া, তুমি কি আদিলার খবর কিছু জানো? সে কোথায়? না তো, 2 দিন ধরে ফোন করছি, তুলছেই না। আমার তার বাড়ি যাওয়ার সুযোগ হচ্ছে না। আর তোমার শরীরের এই অবস্থা কেন? জীবনে দেখলাম 2টা পাগল, আদিলার অবস্থা দেখলাম, আর এখন তোমার। আল্লাহ না করুক যদি তোমাদের মাঝে কারো কিছু হয়ে যায়, তখন তোমাদের যে কি হবে। প্লিজ এগুলো বাদ দাও, আগে আমার আদিলার খবরটা আমাকে দাও প্লিজ। আমি তো তার খোঁজ জানি না, তবে চলো দেখি, তার বাসায় যাই। অতঃপর তার আদিলার বাসার দিকে রওনা হয়। তারপর কিছু দূর যাওয়ার পর মায়া বলল, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখছি। আচ্ছা। তারপর মায়া ভিতরে গিয়ে আদিলার মাকে আদিলার কথা জিজ্ঞেস করতেই, আন্টি, আদিলা কোথায়? 3 দিন ধরে সে কলেজে যাচ্ছে না।
আচ্ছা আন্টি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি তাকে কোথাও নিয়ে যাব না। অতঃপর আদিলা মায়ের কাছে চাবি দেয়। মায়া চাবি নিয়ে তালা খুলে ভিতরে ঢোকে, দেখতে পায় আদিলা উপর হয়ে শুয়ে আছে। তোরা যখন এতই একজন অন্যজনকে ভালোবাসিস, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করে নে। একজন তো ঘরের মধ্যে বন্দি অবস্থায় কষ্ট পাচ্ছে, আরেকজন তো প্রায় আত্মহরাই হয়ে গেছে। হঠাৎ এমন কথা শুনে আদিলা চমকে ওঠে আর পিছনে তাকায়। মায়াকে দেখে শোয়া থেকে উঠে দৌড়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। প্লিজ মায়া, তুই আমাকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দে। আমি যে আর পারছি না। বাবা কালই আমার বিয়ে ঠিক করেছে তার বন্ধুর ছেলের সাথে। তুই আমাকে নিয়ে যা, আমি শুভকে ছাড়া বাঁচবো না। মেয়ে মানুষ কিভাবে তোকে নিয়ে যাব? আর আন্টিকেও কথা দিয়েছি, যা বলার তুই শুভকে বল। তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। এই ফোন শুভর কাছে কল দে। বলো মায়া, আদিলা কি আছে ওখানে, কি করছে? ও একটা বার তাকে ফোন করতে বলো না। আমি যে টাকা ছাড়া থাকতে পারছি না, প্লিজ মায়া দাও না। তখনই শুভ মোবাইলে কান্নার আওয়াজ শুনতে পাই। আদিলা কেঁদে কেঁদে বলতে থাকে, তুমি আমাকে নিয়ে যাও। আমার বাবা আমাকে ঘরে আটকে রেখেছে, কালই আমার বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে আজ রাতেই নিয়ে যাবে, তা না হলে আমি আত্মহত্যা করব। তুমি এমন কথা বলো না আদিলা, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ফোনটা মায়ের কাছে দাও। বলো, তোমার কাছে কি আদিলা রুমে চাবি দিয়েছে নাকি তাদের কাছেই রেখেছে? আমার কাছেই কেন? এক কাজ করো, তুমি চাবিটা কিছু ফটো নিয়ে আসো, বাকিটা আমি পরে দেখছি। আচ্ছা। আদিলের কাছে ফোন দাও। বলো শুভ। তুমি আজ রেডি থাকো, আমরা আজ পালাবো। আচ্ছা, আমি রেডি হয়ে তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা তাহলে ফোন রাখলাম। এই শোনো। বলো। উম, উম। অতঃপর ফোনটা রেখে মায়া সেখান থেকে চলে আসে। রাতে শুভ তাদের বাসায় পিছনের পাইপ দিয়ে ওঠে। আদিলার রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে থাকে। আদিলা শুভকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে। আদিলা, এখন এমন করো না, চুমু খাওয়ার অনেক সময় পাবে। এখন আমাদের বের হতে হবে, না হলে তোমার বাবা মার কাছে ধরা পড়ে যাব। তখন তোমাকে চিরজীবনের জন্য হারাতে হবে। তোমাকে আমি হারাতে পারবো না। ধুর, মজাটাই নষ্ট করে দিলে। তাহলে কিন্তু পরে এর সুদে আসলে নিব। আরে বাবা, তুমি যেভাবে মন চায় সেভাবে নিও, সমস্যা নেই। এখন চলো তো। অতঃপর সেখান থেকে বের হয়ে তারা একটা বাসে ওঠে। পরে আর বাস তাদের চট্টগ্রামে নামিয়ে দেয়। এখন একটা বাসা ভাড়া নিতে হবে আর আমাদের বিয়ে করে ফেলতে হবে। আচ্ছা চলো, আগে বিয়ের কাজটা সেরে ফেলি, পরে বাসা খুঁজবো। চলো। অতঃপর তারা একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়। তারপর একটা বাসা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর একটা বাসাও পেয়ে যায় তারা। তারপরে বাসার রুম গোছগাছ করতে করতে রাত হয়ে যায়। পরে তারা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আদিলা আয়নার সামনে বসে পড়ে। কি করছো এখন? আমার জানুটার জন্য সাজতেছি। তুমি তো এমনিই সুন্দর। তা বললে কি আর হয়? আজ না আমাদের বাসর রাত। এখন এগুলো বাদ দাও, সারাদিন আমাদের উপরে অনেক পরিশ্রম গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ঘুমোলাম। চিন্তা করো না, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত ক্লান্তি দূর করে দেব। এই বলে আদিলা শুভর কাছে এসে তার বুকের উপরে শুয়ে পড়ে। শুভ দুই ঠোঁট তার দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয় আদিলা। শুভ, এখন তো আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। তবে তুমি এখন একটা চাকরি দেখো। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে কিছুদিন চলে যাবে। যদি তোমার একটা চাকরি হয় তাহলে আমাদের সুখ শান্তি দেখে কে? আচ্ছা, কাল সকালে চাকরির খোঁজে বের হবো, এখন ঘুমাও। কি বললা? আজ আমাদের বাসর রাত, এত তাড়াতাড়ি কেন আমি তোমাকে আদর করব? তারপর না হয় ঘুম। তখন আদিলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার অতল সাগরে সাঁতার কাটতে থাকে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে রাস্তা করে চাকরি খুঁজতে যায়, কিন্তু সারাদিন ঘোরাফেরা করে কোথাও চাকরি পায় না শুভ। এইভাবে কিছুদিন ঘোরাঘুরি করার পর চাকরিটাও হয়ে যায়। তখনই তাদের সংসারে সুখে শান্তিতে ভরে ওঠে। 1 বছর পরে তাদের কোল আলোকিত করে একটি ছেলে সন্তান হয়। তার নাম রাখে আদনান। তখনই তানজিলা বলে ওঠে, ভাইয়া, তোমার গল্প শুনে মনে হলো তোমাদের সংসার সুখে ভরপুর ছিল, তো পৃথক হওয়ার কারণ কি? শুভ আবার বলতে শুরু করলো, যখন আমাদের আদনানের 1 বছর বয়স হয় তখন আমি যে অফিসে কাজ করতাম তার মালিক একদিন আমাকে ডেকে বলে 10 দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবে 10 জন লোক নিয়ে। তখন আমি বাসায় এসে আদিলাকে ঘুরতে যাওয়ার কথা বলি। সে আমাকে যেতে বলে। সে তো জানতো না আমার এই ঘুরতে যাওয়ায় তার ভালোবাসার মধ্যে কাল হয়ে দাঁড়াবে। পরের দিন শুভ তার জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে বসে। একে একে সবাই গাড়িতে ওঠে, কিন্তু একটা সিট শুভর পাশে খালি থাকে। কিছুক্ষণ পরে একটা সুন্দরী মেয়ে এসে শুভর পাশের সিটে বসে পড়ে, কিন্তু শুভ সেই মেয়েটিকে কখনো তাদের অফিসে দেখেনি। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দেয়। শুভ একবার তাকিয়ে আর চোখ ফেরাতে পারে না। মেয়েটি তার আদিলার থেকেও বহু গুণে সুন্দরী বলে।
এই যে মিস্টার, এভাবে তাকিয়ে থাকেন না, প্রেমে পড়ে যাবেন। মেয়েটির কথায় শুভ লজ্জা পায়, তাই মাথা নিচ করে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটি বলে উঠল, এই যে মিস্টার শুভ, তখন তো খুব মজা নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, এখন একটা কথাও বলছেন না যে? কথা বলবেন না আমার প্রেমে পড়ে যাবেন বলে? আপনি বিবাহিত সেটি আমি জানি। মেয়েটি কথাগুলো কোন নিয়তে বলছে কে জানে। না, এমনি কথা বলছিলাম না। তো আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখিনি আমাদের অফিসে। আমি কে সেটা আস্তে আস্তে জেনে যাবেন, তবে এতটুকু জেনে রাখেন, আমার নাম তানিয়া। আমি আপনাদের অফিসে কাজ করি, সেটা বাড়ি থেকে কিছু সমস্যার কারণে আসতে পারি না। পরে তারা আরো কিছুক্ষণ গল্প করে একদম ঘনিষ্ঠ হয়ে যায়। কিছুক্ষণ পর তানিয়া বলল, তারপর তানিয়া শুভর কাঁধে মাথা রাখে আর শুভ তানিয়ার গোলাপির মতো ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে কখন যে শুভ তার ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়ে যায় শুভ বুঝতেই পারে না। হঠাৎ করে শুভ তানিয়ার ঠোঁটে আলতো করে একটা কিস দিয়ে বসে। এতে তানিয়ার ঘুম ভেঙে যায়। তুমি এটা কি করলে শুভ? তুমি না বিবাহিত? সরি, আমি আসলে বুঝতে পারিনি। তোমার ওই মিষ্টি ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে কিস করে ফেলেছি বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে। শুভ মনে মনে চিন্তা করতে থাকে, এটা আমি কি করলাম? কেন আমি তানিয়াকে কিস করলাম? আমি কি তানিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? এই যে মিস্টার, মন খারাপ হয়ে গেছে? আমি এগুলো বুঝি, এই বয়সে একটু একটু এরকম হবেই, তাতে মন খারাপ করার কি আছে শুভ? আমার দিকে তাকাও। শুভ লজ্জা মাখা মুখে তানিয়ার দিকে তাকাতেই তানিয়ার শুভ দুই ঠোঁট নিজে দখলে নিয়ে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে তানিয়া হাঁপাতে হাঁপাতে বলল, কেমন দিলাম? তখন চুরি করে আমার ঠোঁটে কিস করছো, এখন প্রকাশ্যে দিয়ে দিলাম, যাতে আমারে কিস করলে আর চুরি করে না করো। শুভ কোনো কথা বলতে পারে না। তানিয়ার ব্যবহারে যেন শুভ বাকশক্তি হারিয়ে ফেলেছে। এই শুভ, কথা বলছো না কেন? আবার দিতে হবে নাকি? এই না না না, তানিয়া একটা কথা বলবো। বলো, কি বলবে? তখন আমি না হয় তোমার মায়ের পরে তোমাকে কিস করেছিলাম, কিন্তু তুমি আমাকে কিস করলে কেন? তুমি তো জানো আমি বিবাহিত। জানতাম, কিন্তু আমি তোমাকে কেন কিস করেছি তা তুমি অচিরেই জানতে পারবে। অতঃপর তারা আরো কিছুক্ষণ কথা বললো। তাদের গন্তব্যে পৌঁছে শুভ দেখতে পায় তানিয়া ও শুভ রুমটা পাশেই পড়েছে। কক্সবাজারে তারা 10 দিন থাকে। এই 10 দিনে শুভ আদিলাকে ভুলে গিয়ে তানিয়াকে ভালোবাসতে শুরু করে। এই তো সেদিনের ঘটনা। এই তানিয়া, তুমি শুধু আমাকে কিস করতে দাও, আর কিছু দাও না। কখন তোমার ভালোবাসা পাবো আমি? শুভ, তোমাকে তো বলছি আমি সতীনের সংসার করতে পারবো না। এই হয় তুমি তোমার বউকে ভুলে যাও, না হয় আমাকে ভুলে যাও। যেদিন তুমি তোমার বউকে তোমার জীবন থেকে তাড়াতে পারবে, সেদিন আমি তোমাকে আমার পরিপূর্ণ ভালোবাসা দিব। আচ্ছা, তাহলে বাড়ি গিয়ে আদিলাকে তাড়িয়ে দেবো, তখন তোমার ভালোবাসা আমাকে দেবে তো? দেব। আচ্ছা চলো, আমাদের গাড়ি রেডি, এখন চলো যাবো। চলো। পরে তারা সেখান থেকে চলে যায়। অতঃপর যে যার বাড়িতে চলে যায়। শুভ বাড়ি আসতে আদিলা তাকে জড়িয়ে ধরে শাড়ির আঁচল দিয়ে শুভর মুখের ঘাম মুছে দেয়। হ্যাঁ, এত ঢং দেখাতে হবে না, বাসে ফ্যান আছে। তুমি এমন কথা কেন বলছো শুভ? তোমার শরীর খারাপ? তোমাকে এত আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি শিশু না, সব বুঝি। যাও, সামনে থেকে যাও, তোমার কাজ করো না। শুভ ধমক শুনে আদিলা সেখান থেকে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। এইভাবে প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে আদিলার সাথে ঝগড়া চলতেই থাকে। একদিনের ঘটনা, আদিলা শুভর এমন বিহেভ করা সহ্য করতে পারে না। রাতের বেলায় আদিলা শুভর পা জড়িয়ে ধরে বলে, কেন তুমি এমন করছো আমার সাথে? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, তার জন্য আমাকে এইভাবে কষ্ট দিও না। আমি তোমার কষ্ট দেওয়া সহ্য করতে পারি না। তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? তোকে এখন আর আমার ভালো লাগে না, তোকে আমার আর জীবনে চাই না। না শুভ, এমন করো না। আমাদের আদনানের মুখের দিকে তাকিয়ে হলেও আমার প্রতি রহম করো। চুপ, একদম চুপ। তোকে এখান থেকে আর ভালো লাগছে না বললাম না? তোকে এত কষ্ট দিচ্ছি, তুই যাস না কেন? চলে যা তুই। চুপ, একদম চুপ। তখনই শুভর মোবাইলে ফোন আসে। হ্যালো জানু, কি করছো? এই তো জানো, তোমার কথাই চিন্তা করতেছিলাম। তুমি আমাকে ভালোবাসা দেবে না? আমি কি বলেছি জানো, তোমার মনে নেই? এদিকে আদিলা এসে শুভর পা ধরে বলে, এমন করো না শুভ, তোমার চাহিদা পূরণ করতে হলে আমার সাথে করো। আমি তোমার বউ, তুমি যখন চাইবে আমি তখনই রাজি। তবুও এমন করো না। আমি থাকতে কখনো তোমাকে অন্যজনের সাথে দেখতে পারবো না। তুমি আমাকে মেরে ফেলো শুভ। তুই ভালো কথাই মনে করে দিলি। তুই না থাকলে তোর কোনো সমস্যা নেই।
এই বলে শুভ আদিলা চুল ধরে মাঝরাতে ঘর থেকে বের করে দিয়ে ঘরে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে শুভ তানিয়ার সাথে ফোনে কথা বলছে। তখন তানিয়া বলে, জানো কি করছো তুমি? এই তো জানো, ভেজালটা দূর করলাম। এখন বলো, কখন আমাকে ভালোবাসা দেবে? কাল সকালে হোটেলে চলে এসো। পরের দিন শুভ সকালে উঠে তার ছেলে আদনানকে কাজের বুয়ার কাছে দিয়ে তানিয়াকে দেওয়া ঠিকানায় চলে যায়। গিয়ে যা দেখতে পায় তাতে শুভর পা থেকে মাটি সরে যায়। শুভ তা দেখে তো থমকে দাঁড়ায়। পরের দিন শুভ তানিয়া দেওয়া ঠিকানায় গিয়ে দেখতে পায় তানিয়া একটি ছেলের সাথে একই বিছানায় শুয়ে আছে। জানো দেখো, আমার আরেক জানু এসে গেছে, তুমি একটু থাকো, আমি তার সাথে কথা বলে আসি। ছি তানিয়া, ছি, তুমি এত নিকৃষ্ট, আমি জানতাম না। তুই কি নিজেই ভালো? আমি হয় আমার স্বামীর সাথে শুয়েছি আর এটা বৈধ, আর তুই কি করতে আসছিস অন্যের সাথে? ছি, তোর মতো খারাপ কোনো ছেলে এই জগতে আছে কিনা আমার জানা নেই। যে তোকে পাগলের মতো ভালোবাসে এসেছে তাকে তুই ঠকালি। আমিও ঠিক এটাই চাইছিলাম, আমি তোদের দুইজনের সুখে থাকা দেখতে পারছিলাম না। আমি একটা জিনিস ভেবে পাই না যে স্বর্ণের প্লেটে ভাত খেয়ে বড় হয়েছে, সে কত ভালোবাসলে তার মতো গরিব একটা ছেলের হাত ধরে চলে আসতে পারে। জানিস, তোকে সে অন্ধের মতো বিশ্বাস করত। তোদের সম্পর্ক নষ্ট করার জন্য আমি অনেক চেষ্টা করেছি। আদিলাকে তোর নামে মিথ্যে ফ্যাক ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম যাতে আদিলা দেখে তোর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু সে তোকে এতটাই অন্ধের মতো বিশ্বাস করত, কখনোই এই বিষয় নিয়ে তোকে বলেনি। তার মনে পুরোপুরি বিশ্বাস ছিল যে তুই কখনো ওই রকম করবি না। যখন আমার সমস্ত প্ল্যানে আদিলার কাছে ব্যস্ত হয় তখন আমি তোকে আমার প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করি, হ্যাঁ তাতে তুই আমার ফাঁদে পাতিস। কেন এইভাবে আমাদেরকে আলাদা করলে? আমাকে তোমার ভালোবাসার মায়া ফেলে কি অপরাধ করেছিলাম? হ্যাঁ, আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম যার জন্য আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে? শুধু তোর জন্য আমি 3টা বছর জেল খেটেছি। আমাকে জেলে আমার বাবা পর্যন্ত দেখতে আসেনি, শুধু তোর কারণে। আর দেখ তো, একে চিনতে পারিস কিনা? বিছানার উপরে শুয়ে থাকা ছেলেটাকে দেখিয়ে শুভ এতক্ষণ তার দিকে খেয়াল করেনি, ফলে চিনতে পারেনি। শুভ তার দিকে তাকাতেই চমকে ওঠে। তুমি ইমরান না? আমি ইমরান, যাকে তোর বউ কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়েছিল। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোদের কখনো সুখে থাকতে দিব না, কিন্তু সেটি আমার পক্ষে একা করা সম্ভব ছিল না। কিন্তু যখন আমি জানতে পারি তুই তানিয়াকে পুলিশে দিয়ে ধরিয়ে দিয়েছিস, এতে তানিয়া তো শত্রু হয়েছে, আর আমি এই সুযোগে তানিয়াকে তোদের কথা বলি। তানিয়া তোদের পৃথক করতে রাজি হয়ে যায়, আর তাতে আমি তানিয়াকে জেল থেকে ছাড়িয়ে এনে বিয়ে করে নেই। আর তোদের কিভাবে পৃথক করা যায় সেই নিয়ে ভাবতে থাকি। আমি তো তানিয়াকে আগে কখনো দেখিনি, আর তাকে কখনো আমি পুলিশে ধরিয়ে দিলাম। মনে কর, একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আয়। শুভ এক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি মেয়েলি কণ্ঠে চিৎকারের আওয়াজ ভেসে আসলো, বাঁচাও বাঁচাও! শুভর সামনে তাকিয়ে দেখে একটা মেয়েকে 3 জনে টেনে নিয়ে যাচ্ছে। শুভ তখন তাদেরকে মেয়েটিকে তাদের হাত থেকে বাঁচায়। আর মেয়েটি ছিল সেই তানজিলা যে প্রথম পর্বে পড়ে এসেছেন। অতঃপর পুলিশ দিয়ে শুভ তাদের 3 জনকে ধরিয়ে দেয়। পুলিশ যখন তাদেরকে মারধর করে তখন তারা বলে দেয় যে তাদেরকে এই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য একজন বলেছিল। শালা হারামজাদারা আমার কথা বলে দেয়, তখন পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, কারণ আমি বিদেশে সুন্দরী মেয়ে প্রচার করি, কোটি কোটি টাকা কামাই করতাম। আর এখন আমার বাবাও জানতো, সেই জন্য বাবা আমাকে একবারও জেলে দেখতে যায়নি। শুধু তোর জন্য আমার কত টাকা ক্ষতি হয়েছে, এগুলো প্রতিশোধ নেওয়ার জন্য আমি এত কিছু করেছি, আরো করব। তোকে বেঁচে থাকতে দিব না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এদিকে তখনই শুভর মোবাইলে একটা মেসেজ আসে। শুভ মেসেজটা সিন করে দেখতে পায়, হারামজাদা, তুই আমার খেয়ে আমার পরে আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিস। তুই থাক, আমি পুলিশ পাঠাচ্ছি, তোকে আমার মেয়েকে ধর্ষণ করার ইচ্ছা তোর বের করছি। শুভ মেসেজ দেখেই চমকে যায়, সে কিছুই বুঝতে পারে না। কিরে, মেসেজ দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছু নেই। এই বলে তার মোবাইলে একটা ভিডিও চালু করে, যেখানে দেখতে পাই শুভ তানিয়াকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমি এই ভিডিওটা বাবাকে দিয়েছি অন্য একটা নাম্বারে, কারণ বাবা তোকে অনেক বিশ্বাস করত। একটা কথা মনে রাখিস, বিপদ যখন আসে সব জায়গায় আসে। সেদিন বাসে তোকে বলেছিলাম না আমার পরিচয় আস্তে আস্তে জেনে যাবে, এখন তোকে পরিচয়টা দিলাম। আর সেই ট্যুরের ব্যবস্থা কথা আমি বাবাকে বলেছিলাম যাতে তোকে ফাঁসাতে পারি। বাবা প্রথমে রাজি ছিল না, যখন আমি বলি যদি তুমি ট্যুরের ব্যবস্থা করো তাহলে সমস্ত খারাপ কাজ আমি ছেড়ে দেব, তখন বাবা রাজি হয়। আর শোন,
এখনো তোর কিছু সময় হাতে আছে। তোর ছেলেকে বাঁচা। বাবা পুলিশ তোর ছেলের কাছেই পাঠাইছে, কারণ তুই তোর ছেলেকে ভীষণ ভালোবাসিস। তাকে ধরলে তুই এমনিতেই থানায় যাবি। তানিয়ার কথা শুনে শুভ দৌড়ে বাড়ি চলে যায়। সেখানে কাজের বর থেকে তার ছেলেকে নিয়ে আসতে যাবে, তখনই সামনে শুভ তার ছেলেকে নিয়ে আসতেই সামনে টেবিলের ওপর একটা কাগজ দেখতে পাই। শুভ এক হাতে সেটি নিয়ে পড়তে থাকে। আমার প্রিয় শুভ, আমি তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো, যখন কেউ তোমার নামে আমার কাছে খারাপ ভিডিও পাঠায় তো সেগুলো কখনো বিশ্বাস করতাম না। আমি জানতাম কখনো তুমি এমন করতে পারো না, তাই আমি সেগুলো মিথ্যে বলে আগুন লাগিয়ে দিতাম। কখনো তোমাকে বুঝতে দিতাম না শুভ, তোমার প্রতি আমার মনে কতটা বিশ্বাস পোষণ করেছিলাম তা হয়তো কোনো মেয়ে তার অন্তরে পোষণ করতে পারবে না। তুমি গরিব থাকা সত্ত্বেও আমি সেদিন তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম, শুধু এই আশায় তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমাকে আদর দিয়ে আগলে রাখবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু কখনো ভাবিনি যে তুমি আমাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে চলে যাবে। আমি জানি না তুমি কোন মেয়ের প্রেমে পড়ে আমাকে তাড়িয়ে দিলে, আমাকে এত কষ্ট দিলে। একদিন তুমি বুঝবে শুভ, সেই মেয়েটি আমার থেকে কখনোই তোমাকে বেশি ভালোবাসতে পারবে না। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে, সেদিন তুমি আমাকে পাবে না, কারণ আমি তখন আকাশের তারা হয়ে যাব, চলে যাব না ফেরার দেশে। আমার ছেলেটাকে তুমি দেখে রেখো, তাকে কখনো মায়ের অভাবটা বুঝতে দিও না, তাকে কখনো কষ্ট দিও না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। শেষে একটা কথাটা রাখো, টেবিলের উপর বইয়ের নিচে কিছু টাকা রাখা আছে যা আমি টিউশন করিয়ে পেতাম। সেই টাকাগুলো জমা করে রেখেছিলাম যদি কোনো কাজে লাগে এই জন্য, কিন্তু সেটি আর এই জীবনে হলো না, তাই সেই টাকাগুলো তোমাকে দিয়ে গেলাম। তুমি টাকাগুলি আমার আদনানের পেছনে খরচ করিও, খারাপ কাজে খরচ করিও না। পরিশেষে একটা কথা বলতে চাই শুভ, ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। ইতি অভাগা ভালোবাসা, আদিলা। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আদিলাকে তো শুভ বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়, তাহলে লেখাগুলি লিখলো কখন? আদিলা যেহেতু শুভর বউ ছিল তাই তার কাছে দরজার চাবি ছিল। আদিলা রাতে সেই চাবি দিয়ে দরজাগুলি সেগুলো লিখেছিল। আচ্ছা চলুন গল্পে ফেরা যাক। শুভ কাগজে লেখাগুলি পড়ে অঝরে কাঁদতে থাকে আর বলে, কেন তুই চলে গেলি? ফিরে আয়, একটা শুভ তোর জীবনে ফিরে এসেছে। আদিলা আর আসে না, আসবি বা কিভাবে, সে তো তখন চলে গেছে। এসব বলে শুভ কান্না করতে থাকে। তখনই তার কানে একটা পুলিশের গাড়ির আওয়াজ আসে। শুভ কান্না বন্ধ করে জানালা দিতে আসাতেই দেখতে পাই পুলিশ তার বাড়ির দিকে আসছে। শুভ তখন তার ছেলে আদনানকে নিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে এসে আমি এই শহরে আশ্রয় নিই, আর আদিলা দেওয়া টাকা দিয়ে একটা রিক্সা ক্রয় করে সেটা নিয়ে আমার জীবনযাপন করতাম। আর আদিলাকে খুঁজে বেড়াতাম। খুঁজতে খুঁজতে আমার জীবনের 5টা বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন রাস্তায় রিক্সা চালাচ্ছি, তখনই মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায়। যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পরে ডাক্তারের কাছে শুনতে পাই আমাকে মরণ ব্যাধি ক্যান্সার নামক রোগটা আমাকে আক্রান্ত করেছে। ডাক্তার সেদিন বলেছিল আমি মাত্র অল্প কয়েকটা দিন বাঁচব। যখন ডাক্তারের মুখে এই কথাটা শুনি তখন আমার মনে শুধু আদনানের জন্য চিন্তা হতে থাকে। যদি আমার কিছু হয়ে যায় তো আদনান থাকবে কার কাছে, কি সে বেঁচে থাকবে? তাই প্রত্যেকটা দিন রাতে আদনানকে জড়িয়ে কান্না করতাম। আর কি বলতাম সেটা আপনারা জানেন, তাই বললাম না। আর জানিস তানজিলা, যেদিন আদিলাকে পেয়েছি সেদিন যে কত খুশি হয়েছিলাম তা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। আমি সেদিন আমার করা অপরাধের ক্ষমা আদিলার কাছে চেয়ে নিতাম, কিন্তু বারবার বিবেকটাই বাধা দিয়েছে আর বলেছে তুই কোন মুখে তার কাছে ক্ষমা চাইতে যাস? তুই সারা জীবন তাকে কষ্ট দিয়ে এলি, আবারও কি তাকে কষ্ট দিতে চাস? তুই আর বাঁচবি বা কয়দিন? যদি তার কাছে ক্ষমা চাইতে যাস আর সে ক্ষমা করে যদি আপন করে নেয় তখন কি সে পারবে তার মৃত্যু সহ্য করতে? তা কখনোই পারবে না। তাই আমি আর আদিলাকে কষ্ট দিতে চাইনি, এই জন্য তার কাছে আমি মাপ চাইনি। তার মানে ঘটনার মূল কারণ হলাম আমি। আমার জন্যই তোমাদের এই অবস্থা। আমি তোমাকে এইভাবে মরতে দিব না। আমি সমস্ত ঘটনা ম্যাডামকে বলে দিব। না তানজিলা, তুমি বলবে না, আমার কসম তোমার উপর। না ভাইয়া, আমি তোমাকে মরতে দিব না, আমি বলবোই। তার মানে তুমি চাচ্ছ আমি তোমাদের জীবন থেকে সরে যাই? যদি এটা না চেয়ে থাকো তাহলে কথা দাও এই কথাগুলি আদিলাকে কখনো বলবে না। তানজিলা শেষে হার মেনে কথা দেয় শুভকে যে আমি এই কথা ম্যাডামকে বলবো না। 3 দিন পর শুভ কিছুটা মানসিকভাবে সুস্থ হয়ে তানজিলার সাথে অফিসে যায়। এই কয়দিন কইছিলি তোর কাজ কি তোর বাপে এসে করবে? দেখ তো অফিসের কি অবস্থা হয়েছে, এক হাঁটু ময়লা জমেছে। শুভ গালে হাত দিয়ে সেখান থেকে চলে এসে ঝাড়ু হাতে নিয়ে কাজ করতে থাকে। এদিকে শুভর বলা ঘটনাগুলি তানজিলা আদিলাকে বলতে চেয়েছিল, কিন্তু যখন সে শুভকে চড় মারতে দেখে তখন সে আর বলার জন্য ইচ্ছে পোষণ করে না। কাকে বলবে সে?
যে তারা আঘাত করে কষ্ট দেয় তাকে বলেই বা কি লাভ হবে? তার মনে তো কোনো ভালোবাসাই নেই, আছে শুধুই প্রতিশোধের আগুন। শুভ কাজ করতে থাকে, তখনই ছোট্ট দুটি হাত পিছন থেকে জড়িয়ে ধরে। কই ছিল এতদিন আব্বু? আমি আম্মুর সাথে কথা বলি, এই জন্য তুমি আমার উপর রাগ করেছো? আমাকে আদর করো না আব্বু, আমি আর কখনোই আম্মুর সাথে কথা বলবো না। শুভ পিচ্ছি আদনানের অভিমানের কথা শুনে তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবা এমন কথা বলে না, আমি তোমার প্রতি রাগ করিনি। তুমি তোমার আম্মুর সাথে কথা বলো দেখে আমি আরো অনেক খুশি হয়েছি। এখন থেকে তো শুধু তোমাকে তোমার আম্মুর সাথেই থাকতে হবে আর কথা বলতে হবে। আমি তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। বাবা তুমি কোথায় যাবে? যদি তুমি একদিনের জন্যও কোথাও যাও তাহলে আমি চলে যাব অনেক দূরে। আদনানের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে শুভ। এদিকে পিছিয়ে আদনান বলেই যাচ্ছে, বাবা তুমি কোথায় যাবে? বলো না বাবা, বলো। শুভ কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলে, আব্বু তুমি তোমার আম্মুর কাছে যাও, এখানে দেখলে বকা দেবে। আদনান কান্না করে তার মায়ের কাছে চলে যেতেই, বাবা তুমি কান্না করছো কেন? কে মেরেছে বলো? আর স্কুল থেকে কখন আসলে? আমি স্কুল থেকে মাত্র আসলাম। আমার বন্ধু বলে যে আজ নাকি আব্বুকে অফিসে আসতে দেখেছে, তাই আব্বুকে দেখার জন্য স্কুলতে এসে পড়েছি। অতঃপর পিচ্ছি আদনান তার মায়ের গলা ধরলো। আম্মু আব্বু এখন আমার সাথে এমন করে কেন? একটু আদরও করে না? জানো মা, আজও আব্বু আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল আব্বু নাকি আর আমাদের কাছে থাকবে না। কোথায় যাবে আব্বু? বলো বলো মা, বলো কোথায় যাবে? আব্বু কেন বারবার আমাকে এমন কথা বলে? বলো আম্মু। আব্বু যদি এবার একদিনের জন্যও কোথায় যায় তাহলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আদিলা পিচ্ছি আদনানের কথা শুনে ভাবতে থাকে, কেন শুভ এমন কথা বলে? আমি তাকে কষ্ট দিয়েছি বলে সে কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি আবার আমার ভালোবাসার মানুষটিকে হারাবো না? এ হতে পারে না, তাকে আবার আমি হারাতে পারবো না। কি হলো মা, বলো আব্বু কোথায় যাবে? তোমার আব্বু কোথাও যাবে না, আমি কোথাও তাকে যেতে দিব না। সত্যি আব্বু কোথায় যাবে না? সত্যি কোথাও যাবে না। তুমি এবার স্কুলে চলে যাও। আচ্ছা। এদিকে আদিলা পিয়নকে নিয়ে শুভকে তার কেবিনে ডাকে, আসবো ম্যাডাম? আর চেয়ারে বস। সরি ম্যাডাম, এই চরিত্রহীন চেয়ারে বসলে চেয়ারটা অপবিত্র হয়ে যাবে। মেজাজ গরম করিস না, তোকে বসতে বলছি, বস। অতঃপর শুভ একটা চেয়ার টেনে আদিলার সামনে বসে। তোকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিবি। যদি না দেয়? জানি তুই এই কথাই বলবি। যদি তুই তোর সন্তানের ভালো চাস তো সঠিক উত্তর দিবি। সন্তান কি? তোর এত কিছু শুনতে চাইনি আমি। আচ্ছা বলেন। তুই বারবার আদনানকে বলিস তুই আর আমাদের কাছে থাকবি না, তো কোথায় যাবি? নাকি নতুন কাউকে পেয়েছিস যে আমাকে দেওয়া তোর সাইনের কথা ভুলে গেছিস? ম্যাডাম আমি কিছুই বলিনি, আর নতুন কাউকে, এই বলে শুভ হাসার চেষ্টা করে। হাসলি কেন? আমি হাসার কিছু বলছি? তোর তো চরিত্রই ওইরকম। জানেনই তো, আর বলে কি লাভ? কি যেন লেগেছেন সেটা বলেন। আচ্ছা তুই আদনানকে এমন কথা কেন বলস যে তুই আর আমাদের কাছে থাকতে পারবি না? বল কই যাবি তুই? চলে যাব অচিন কোনো দেশে, যেখানে থেকে আপনি আর আমাকে দিয়ে গাধার মতো কাজ করাতেও পারবেন না, বা সেখানে থেকে আর আমাকে নিয়ে আসতে পারবেন না, কারণ সেখানে আপনার কোনো ক্ষমতাই থাকবে না। আরেকটা কথা, তোকে যে আমি এত কষ্ট দেই, এত অপমান করি, তবু তুই এখান থেকে যাস না কেন? নাকি সাইন করা সেই পেপারের ভয়? না ম্যাডাম, আমি এই জন্যই থাকি যে মেয়ে আমার একটু ব্যথা সহ্য করতে পারতো না, সে মেয়ে যখন আমার একটা অপরাধের কারণে গাধার মতো কাজ করিয়ে তাকে দেওয়া কষ্টে প্রতিশোধ নিতে চাই, তাহলে আমি কেন পারবো না তার দেওয়া কষ্ট সহ্য করতে, তার একটু আনন্দের কারণ হতে? আমি তো জীবনে কখনো তার মুখে হাসি ফোটাতে পারিনি, শুধু তাকে কষ্টই দিয়ে এসেছি। এখন সে আমাকে কষ্ট দিয়ে আমার জীবন্ত লাশ দেখে যদি একটু আনন্দ পায়, খুশি হয়, তাহলে আমি তার দেওয়া কষ্টগুলি সহ্য করি। শুভর বলা কথাগুলো যেন আদিতার কলিজায় গিয়ে লাগে। আসলেই তো তাকে আমি গাধার মতো কাজ করাই। হয়তো সে একটা ভুল করেছে, তার জন্য কিভাবে আমি তাকে এত কষ্ট দিলাম। আমি এত খারাপ কি করে হলাম? যাকে জীবন থেকে বেশি ভালোবাসি তাকে কি করে এত কষ্ট আমি দিতে পারলাম? এই বিরাট অফিসটার জন্যই কি আমার অন্তরে অহংকার জমে গেছে?
এর জন্যই আমি আমার জানটারে কষ্ট দিলাম। আমি এই অফিস আর আমার কাছে রাখবো না। আমার জানুটাকে লিখে দিয়ে আমি তার থেকে আজ মাফ চেয়ে নেব। তাকে আজই আপন করে নিব। আমার জানটাকে আর কষ্ট দেব না। হঠাৎ আদিলার ব্যবহারের ধরন পরিবর্তন হয়ে যায়, সেটি শুভ খেয়াল করে। এমন রহস্যজনক কথা তুমি কোথায় শিখলে শুভ? তুমি তো এমন ছিলে না। সত্যি করে বলো, তুমি কোথায় যাবে? বলো শুভ, বলো, চুপ করে থেকো না, বলো শুভ। শুভ তখন বুঝতে পারে যে আদিলা এখন আর বসের রূপে নেই। মুহূর্তের মধ্যেই তার জান আদিলার রূপ তার মধ্যে এসে গেছে। কিন্তু শুভ সেটি চায় না যে আদিলা আবার তার জীবনে ফিরে আসুক। চায় না তাকে আর কষ্ট দিতে, কারণ সে যার মাত্র কয়েকটা দিনের অতিথি। তাই শুভ বিষয়টি পরিবর্তন করার জন্য বলে, ম্যাডাম, আমি আপনার সমস্ত প্রশ্ন উত্তর দিচ্ছি। এখন আমার কাজ করতে হবে, নয়তো বিনা দোষে থাপ্পড় খেতে হবে। আমি চললাম। এই বলে শুভ কাজে যায়। আদিলা তখন বলে ওঠে, প্লিজ শুভ, তুমি এখান থেকে যেও না। বলে যাও তুমি কোথায় যাবে। আমি তোমাকে কোথাও যেতে দেব না। পরের দিন আদিলা সকালে এসে দেখতে পাই শুভ তার কাজ করছে, কারণ শুভ অফিসেই থাকে বলে। আই শুভ, শোনো, এক্ষুনি আমার কেবিনে আসবো। এই বলে আদিলা তার রুমে চলে আসে। কিছুক্ষণ পরে, ম্যাডাম আসবো? আসো, তবে এরপর থেকে কোনো অনুমতি লাগবে না। তুমি নিজের বাসা মনে করে চলাফেরা করবে। তা কি করে হয়? কোথায় আপনার রুম আর কোথায় চরিত্রহীনের আসা যাওয়া, সেটি সম্ভব না। আর কি বললেন, নিজের রুম? চরিত্রহীনের আবার বাসাও থাকে? এখনো এই কথাগুলি মনে রাখছো? কি যেন রেখেছেন সেটা বলুন। আদিলা তখন তার চেয়ার থেকে উঠে কেবিনে দরজাটা লক করে শুভর কাঁধে হাত দেয়। আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি আবার আপনার কোনো ক্ষতি করতে পারি? তোমার বউকে তুমি যা ইচ্ছে তাই করবে, তবে কার কি? শোনো, আজ থেকে ওই চেয়ারটা তোমার। আদিলা চেয়ার দেখায়। আপনার মাথা খারাপ হয়েছে, আমি আসি। এই বলে উঠতে যাব, তখনই যদি এক পাও আগাও তাহলে ভুলে যাব আমার কোনো ছেলে আছে। আদিলা ভালো করে জানে আদনান না তার দুর্বলতা। শুভ থেমে যায়। এই তো গুড বয়, এখন যাও আমার চেয়ারে বসো। যতক্ষণ পর্যন্ত আমি উঠতে না বলবো, যদি এর কোনো এদিক সেদিক হয় তাহলে হবে না। অতঃপর আদিলা শুভকে তার চেয়ারে বসিয়ে রেখে বের হয়ে যায়। অতঃপর 3-4 ঘন্টা পর ফিরে আসে। যাও ফ্রেশ হয়ে আসো, 3-4 ঘন্টা বসে থেকে বোর হয়ে গেছো। অতঃপর শুভ ফ্রেশ হতে চলে যায়। আর ফ্রেশ হয়ে এসে দেখে আদিলা শুভর পছন্দের সমস্ত খাবার বিছিয়ে রেখে শুভর জন্য অপেক্ষা করছে। তা দেখে শুভ বের হতেই যাবে, তখন আদিলা বলল, কই যাও শুভ? আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না। তুমি শুধু আমার পাশে বসে থাকবে, আর আমি যখন কাজ করব তখন তুমি আমাকে পাশে বসে হেল্প করবে। এখন আসো, আমার সাথে খাবার খাবে। বহুদিন পর আজ তোমার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। শুভ কোনো কথা না বলে রুম থেকে বের হতে যায়। তখনই আদিলা গিয়ে শুভর কলার ধরে টেনে এনে হালকা একটু ধাক্কা দেয়। এতে শুভর মাথাটা চেয়ারের সাথে ধাক্কা লাগে, যার কারণে শুভ মাথায় কিছুটা আঘাত লাগে। কিন্তু শুভ সেটি আদিলাকে বুঝতে দেয় না। তোর অনেক গিয়ার বেড়ে গেছে, তাই না? তুই যখন কোনো অপরাধ করতি, আমি উল্টো তোর কাছে মাফ চেয়ে রাগ ভাঙাতাম। এবার অপরাধটা বড় করেছিলি, তাই তোর প্রতি রাগ হয়েছিল অনেক। ভেবেছিলাম তুই আমার কাছে মাফ চাইবি, কিন্তু তুই আমার কাছে ছোট হবি বলে আর মাফ চাইলি না। তাই তোকে কষ্ট দিয়ে তোর অপরাধ ক্ষমা করে আমি তোকে আমার ভালোবাসায় জড়াতে চাইলাম, কিন্তু তুই তা বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে চলতেছিস। বলেই কেঁদে দেয়। কি অপরাধ আমি করেছি যার জন্য আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস? তোকে ভালোবেসে কি একটু সুখ পাবো না আমি আমার জীবন থেকে? আমার জীবন থেকে তোকে বেশি ভালোবাসাটাই কি আমার ভুল নাকি? তোর জায়গায় অন্য কাউকে ভাবতে পারি না, এটাই আমার অপরাধ। আমি তোর পা ধরছি শুভ, পেছনে যা কিছু হয়েছে তা ভুলে যাও। চলো আবার আমরা নতুন করে নতুন জীবন শুরু করি। আদিলার কথা শুনে শুভ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কিন্তু তার বিবেকটা বাধা হয়ে দাঁড়ায়। শুভ তার মনের ভিতরে লুকিয়ে থাকা কথাগুলি আদিলার কাছে প্রকাশ করতে পারে না। সে যে আর কিছুদিনের অতিথি মাত্র, তাই শুভ তার ভিতরে থাকা কষ্ট লুকিয়ে রেখে, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আপনি আমাকে ভালো করেই জানেন যে আমি না করি তা আমি কখনোই নিই না। আর আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি নিজ হাতে। আপনাকে কখনোই আমি গ্রহণ করতে পারবো না। আপনি নতুন কাউকে নিয়ে নতুনভাবে শুরু করুন। শুভর মুখে এমন কথা শুনে আদিলার পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। যার জন্য 5টা বছর তার মনে অন্য কাউকে স্থান দেয়নি, সে আজ বলছে অন্য কাউকে নিয়ে নতুনভাবে শুরু করতে। শুভর প্রতি আদিলার এই পরিমাণে রাগ হয় যাতে তাকে এখনই খুন করে ফেলবে। কিন্তু আদিলা স্বাভাবিক হয়ে বলল,
তোমার কি সমস্যা আমাকে মেনে নিলে? আচ্ছা, আর তোমাকে বলবো না আমাকে মেনে নিতে। আমি অন্য কাউকে নিয়ে শুরু করব। আজ অন্তত অফিস ছুটি হওয়া পর্যন্ত আমার শুভ হয়ে থাকো। প্লিজ না করো না, এই আবদারটুকু রাখো। আদিলার মুখে অন্যজনের নাম শুনে শুভর অন্তরটা কেঁপে ওঠে, কিন্তু সে নিরুপায় হয়ে চুপ করে থাকে, কোনো কথা বলে না। অতঃপর আদিলা তাকে নিয়ে খাবারের সামনে বসিয়ে নিজ হাতে শুভকে খাওয়ায়, আর শুভ তাকে খাইয়ে দেয়। যারা শুভ একটা চেয়ারে বসে পড়ে আর মাথা ব্যথার কারণে চুপ মেরে আদিলার সামনে বসে থাকে। আদিলা নানান কিছু জিজ্ঞেস করলে শুভ কোনো উত্তর দেয় না। এইভাবে সেদিন অফিসটা ছুটি হয়ে যায়। শুভ, চলো, আজ আমার বাসায় থাকবে। ম্যাডাম, অফিস টাইম শেষ, আপনি একটি আবদার করেছিলেন, তাই রাখছি, আপনি যেতে পারেন। আদিলা মন খারাপ করে চলে যায়। এদিকে শুভর মাথা ব্যথা যেন বেড়েই চলেছে। আস্তে আস্তে শুভ আদিলা দেওয়ার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে, যার কারণে শুভ মুখ দিয়ে আর কথা বলতে পারে না। শুভ কষ্ট করে রাতটা পার করে দেয়। সকালে তানজিলা মোবাইলে ফোন দেয়, কিন্তু কোনো কথা বলতে পারে না। তানজিলা বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। তাই পরেশান হয়ে শুভ নাম্বারটা ট্যাগ করে অফিসে চলে আসে। অতঃপর শুভ রুমে গিয়ে দেখতে পাই শুভর শরীর থরথর করে কাঁপছে। অতঃপর তানজিলা শুভর মাথা তার হাঁটুতে রাখে। শুভ আস্তে আস্তে কি যেন বলার চেষ্টা করে, তানজিলা সেটি বুঝতে পারে না। তাই মাথা নিজের দিক করে তার কথা বোঝার জন্য ঠিক তখনই পিছন থেকে, বাহ, তাহলে চলছে তোমাদের রাসলীলা। আমি আগে অফিসে না আসলে বুঝতেই পারতাম না যে যারা চরিত্রহীন তাদের চরিত্র কখনো ঠিক হয় না। ম্যাডাম আপা, একদম চুপ, একটা কথাও তুমি বলবা না। এই চরিত্রহীনকে আর আমার অফিসে রাখবো না। কি অপরাধ আমি করেছিলাম? তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নিতে চাইছিলাম। ভাবছিলাম এই 5 বছরের চরিত্রটা ভালো হয়েছে, কিন্তু কখনো ভাবিনি এদের মতো ছোট লোকদের চরিত্র কখনো ঠিক হবার নয়। আমি এত জনম ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তার ছবি বুকে নিয়ে প্রত্যেক রাতে আমি কাঁদতাম। আমি আর এই চরিত্রহীন ছোট লোকের জন্য আর কাঁদবো না। তোকে আজই ডিভোর্স দিয়ে দেব। যা কুত্তার বাচ্চা, তুই আমার অফিস থেকে বের হয়ে যা। এই বলে শুভর কলা ধরে টেনে তোলে জোরে ধাক্কা মারে আদিলা। আদিলা রাগের কারণে শুভর শরীরে অতিরিক্ত তাপমাত্রাও সেটা বুঝতে পারে না। শুভ আদিলা ধাক্কা খেয়ে টেবিলের ওপরে পড়েছে। টেবিলে কাঁচ থাকার কারণে তা ভেঙে শুভর মাথায় ঢুকে যায়, আর তাতে শুভর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এদিকে আদিলা রাগের মাথায় শুভকে নানান ধরনের গালি দিতে থাকে। অতঃপর সামনে পিচ্ছে আদনানকে দেখতে পেয়ে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে, এই চরিত্রহীনের কোনো চিহ্ন আমার কাছে রাখবো না, যা তোরা যেখানে মন চাই সেখানে যা, এই বলে রাগে হনহন করতে করতে তার কেবিনে চলে যায়। এদিকে পিচ্ছি আদনান সেখান থেকে উঠে দৌড়ে তার বাবার কাছে গিয়ে শরীর ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে, বাবা কথা বলো, তুমি রাগ করে থেকো না। আমি ওই ডাইনি মায়ের সাথে আর কখনো কথা বলবো না। বাবা আমার সাথে কথা বলো। এদিকে তানজিলা আদিলার পিছনে পিছনে তার কেবিন পর্যন্ত যায়। আদিলা ঠান্ডা মাথায় বলে, তানজিলা, তুমি জানতে সে বিবাহিত, তাহলে কেন তুমি সেই চরিত্রহীনের খপ্পরে পড়লে? আমি জানি তুমি একটা ভালো মেয়ে। ম্যাডাম আপনি যা দেখছেন বা যা ভাবছেন কোনোটাই সত্যি না। আর ম্যাডাম যে মানুষটা একবার ভুল করে, সে ভুলের শাস্তি 5 বছর ধরে সহ্য করছে। সে মানুষটা দ্বিতীয়বার সে ভুলটা কখনো করতে পারে না। ম্যাডাম, আর কি বললেন ভাইয়াকে? ডিপস দিবেন? দেন। চরিত্রহীন তো আর কখনো ভালো মেয়ের স্বামী হতে পারে না। আপনি ডিভোর্স পেপারটা আমার বাসায় পাঠিয়ে দিন। ভাইয়া যদি এই যাত্রা বেঁচে যায়, তাহলে আমি কখনো তাদেরকে আপনার মতো মেয়ের কাছে আসতে দিব না। বাই। এই বলে সেখান থেকে তানজিলা শুভকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার তার অবস্থা দেখে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার নিরাশ হয়ে বের হয়ে আসে। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অবস্থা কেমন? সরি ম্যাডাম, আমাদের দ্বারা একে বাঁচানো সম্ভব নয়। আমরা তার মাথায় থাকা কাঁচের টুকরো বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন আপনি দেখতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আপনার ভাইয়ের বাঁচা 5%-এর কম। আর হ্যাঁ, তাকে যদি আজকের মধ্যেই অপারেশন করা যায় তাহলে হয়তো বাঁচাতে পারে, নতুবা না। তানজিলা ভালো হাসপাতালে কোথায় নিয়ে যাবে? ঢাকা শহরে সব থেকে ভালো যেটা সেটাতে নিয়ে এসেছে। এখন তানজিলা মেয়ে হয়ে কোথায় ঘুরবে? তাকে তাকে নিয়েই বা যাবে কোথায়? এদিকে পিচ্ছি আদনান কান্না করেই চলেছে। আন্টি, আব্বুকে আর আমার সাথে কথা বলবে না? তুমি আব্বুকে বলো না আমার সাথে কথা বলতে। আমি আম্মুর সাথে আর কখনো কথা বলবো না। বলো না আন্টি, আব্বু যেন আমার প্রতি রাগ করে না থাকে, আমার সাথে কথা বলে। বলো আন্টি, আব্বুকে বলো। তানজিলা যে কি করবে এখনো বুঝতে পারছে না। সে পিচ্ছি আদনানকে কিছু বলে বুঝে দিতে না পারছে।
শুভকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তানজিলা তখন মাথায় হাত দিয়ে বেঞ্চের উপরে বসে পড়ে। তখনই তানজিলার ঘাড়ে কে যেন হাত দেয়। তানজিলা পিছন দিকে তাকিয়ে থাকে। এদিকে আদিলার কানে তানজিলার শেষ কিছু কথা বারবার বাজতে থাকে। ভাইয়া যদি এই যাত্রায় বেঁচে যায় তাহলে আমি তাদেরকে কখনো আপনার কাছে আসতে দিব না। আদিলা মনে মনে ভাবতে লাগলো, তানজিলা এমন কথা কেন বললো? এই যাত্রায় বেঁচে যায় মানে? তাহলে কি শুভর এমন কিছু হয়েছে? আমি কি রাগের মাথায় কোনো ভুল করে ফেললাম? না, আর ভাবতে পারছি না। এই বলে মাথায় হাত দেয়। কিছুক্ষণ পর আদিলা কি যেন মনে করে শুভর রূপে গিয়ে চমকে ওঠে। তানজিলা ভাবতেই পারে না কোথায় নিয়ে যাবে তাকে। ঢাকার সব থেকে ভালো হসপিটালেও যখন তার কাজ হলো না, তখন কি করবে, কোথায় নিয়ে যাবে কিছুই ভাবতে পারছে না। তখনই তানজিলা মাথায় হাত দিয়ে বেঞ্চের উপরে বসে ভাবতে লাগলো, আমি একা কোথায় নিয়ে যাব? নাকি ভাইয়া এভাবেই? না না, এইসব ভাবতে থাকে। তখনই কে যেন পিছন থেকে তানজিলার ঘাড়ে হাত দেয়। তানজিলা মাথা তুলে পিছন দিকে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এভাবে বসে থাকলে কি তোমার ভাইকে বাঁচাতে পারবে? শুনলে না ডাক্তার কি বললো? যদি আজকের মধ্যে অপারেশন করানো যায় তাহলে হয়তো বাঁচানো সম্ভব। আমি একা কি করব? কোথায় নিয়ে যাব? এখন কথা বলার সময় নাই। এই নাও তোমাদের ভিসা, তুমি এখনই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাও। তুমি কে আপু? আমার ভাইয়ের কঠিন দিনে তুমি ফেরেশতার মতো এসে সাহায্য করছো। আমি কি সেটা তোমার না জানলেও চলবে, তবে এটুকু জেনে রাখো তোমার ভাই আমাকে চেনে আর আমি তোমার ভাইকে। আজ তোমার ভাইয়ের এই অবস্থার জন্য আমি দায়ী। প্লিজ তানজিলা, আর প্রশ্ন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমিও আসো আমার সাথে। আমার ওই মুখ নাই যে আমি শুভর সামনে দাঁড়াবো। তুমি একাই যাও। আর হ্যাঁ, যদি তোমার ভাই বেঁচে যায় তাহলে আমার এই চিঠিটা তুমি শুভকে দিও। অতঃপর তানজিলা চিঠি এবং শুভকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আদিলা কি যেন মনে করে শুভ রুমে গিয়ে টেবিলের ওপরে শুভ লেখা ডায়েরি দেখে চমকে ওঠে। কারণ ডায়েরিতে লেখা ছিল, আমার জানেমান আদিল। আমি কথাগুলি কিভাবে লিখবো তা আমার বলার ভাষা নেই, তবুও কিছু ভাঙা ভাঙা কথা লিখে রাখলাম যা মুখে কখনো তোমাকে বলতে পারবো না। আজ দীর্ঘ 5 বছর পর আমার জানটার সাথে দেখা হলো। আমার শেষ সময়ে সে আমাকে দেখা মাত্রই চরিত্রহীন উপাধি দিল। আসলেই আমি একটা চরিত্রহীন। তারপর আমাকে অনেক কাজ করতে দিল যা একা মানুষের পক্ষে করা সম্ভব না। সে তার কাজের মাধ্যমে আমার করা অপরাধের শাস্তি দিতে যাচ্ছে। আমি তোমার সমস্ত শাস্তি ভালোবাসা মেনে হিসেবে মেনে নেব। তুমি হয়তো মনে মনে ভাবতে আমি তোমার কাছে ক্ষমা চাইলে আমার মান সম্মান চলে যাবে, তোমার কাছে ছোট হয়ে যাব। এই ভয়ে তোমার কাছে ক্ষমা চাই না। তাহলে ভুল ভাববে আদিলা। তোমার থেকে আমার কাছে আমার মান সম্মান কিছুই না। আমি বারবার তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যেতাম, কিন্তু আমার বিবেকটা বাধা দিত। আমার বিশ্বাস ছিল আমি যতই অপরাধ করি না কেন, তোমার কাছে একবার ক্ষমা চাইলে তুমি আমাকে মাফ করে দেবে, আমাকে আপন করে নেবে। জানো আদিলা, আবার এখানেই ভয় হতো, যদি তুমি আমাকে আবার আপন করে নাও তাহলে তুমি আবার আমার দ্বারা কষ্ট পাবে। আমি তোমাকে না কষ্ট দিতে চাইনি আবারও। তোমাকে যেদিন আমি দাঁড়িয়ে দিয়েছিলাম তার পরের দিন থেকে তোমাকে পাগলের মতো খুঁজতাম। তোমাকে তাড়িয়ে দেওয়া হয়তো আল্লাহ সহ্য করতে পারেনি, তাই আল্লাহ আমাকে মারণ ব্যাধি ক্যান্সার নামক রোগ আমার শরীরে দিয়েছে। সেদিন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে আমি নাকি আর কয়েকটা দিন বাঁচবো। তাই আমি তোমার কাছে কখনো মাপ চাইনি। জানো আদিলা, যখন তুমি আমাকে কষ্ট দিতে আমি অনেক আনন্দে ছিলাম, কারণ তুমি এখন আমাকে ঘৃণা করছো। আর এখন যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি আর কষ্ট পাবে না। কিন্তু হঠাৎ একদিন তোমার কি জানি হলো, তুমি আবার আমাকে কাছে আনার জন্য তুমি আমার কাছে মাপ চাইলে। আমি সেদিন বড্ড কষ্ট পেয়েছিলাম, কারণ তুমি আবার আমার কারণে কষ্ট পাবে। তাই তোমাকে আমি এড়িয়ে চলতাম। আদিলা, আমি যে অপরাধগুলি করেছি তা হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার কাছে শেষ সময় হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আদিলা, এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও। সারা জীবন তোমাকে আমার জন্য কাঁদতে হয়েছে। তোমার এই কষ্টগুলো মনে রেখো না, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। প্লিজ তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও। জানি না তুমি এই ডায়েরিটা কোনোদিন পড়বে কিনা। যদি আমি মরে যাওয়ার পরে এই ডায়েরিটা তোমার হাতে যায় তাহলে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার আদনানকে কখনো কষ্ট দিও না, তাকে কখনো বাবার অভাবটা বুঝতে দিও না, তাকে দেখে রেখো। আদিলা, সে আমাকে অনেক ভালোবাসে। যদি তাকে চরিত্রহীনের ছেলে বলে কষ্ট দাও তাহলে হয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। আদিলা, আবারও বলছি আদিলা, এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও। এটি তোমার চরিত্রহীন স্বামী। ডায়েরিটা পড়ে শেষ হতেই তার হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। কেন তুই একটিবারও আমাকে বললি না তোর ক্যান্সার হয়েছে? কেন? আমি কি এতটাই পর?
যে আমাকে বলা যেত না? আমি না হয় তোকে সেদিন চরিত্রহীন বলেছি, তার জন্য তুই আমাকে এভাবে শাস্তি দিবি? আমি তোকে না জেনে না বুঝে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কখনোই মরতে দিব না শুভ। তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? ম্যাডাম, আপনি এখানে আর কান্না করছেন কেন? কি হয়েছে? আমার শুভকে কেউ এখানে এনেছিল। কার কথা বলছেন? মোবাইল থেকে শুভর ফটো দেখায়। করে এনেছিল, কিন্তু আমরা তার চিকিৎসা করতে পারি নাই। আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। কেন ফিরিয়ে দিয়েছেন আমার শুভকে? ভেঙে পড়বেন না, আমাদের দ্বারা তাকে বাঁচানো অসম্ভব ছিল, তাই আমরা তার চিকিৎসা করতে পারি নাই। আমরা যদি তার চিকিৎসা করতাম, হতে পারতো সে সারা জীবনের জন্য কোমায় চলে যেত, নতুবা তার স্মৃতিশক্তি চলে যেত, কারণ তার ক্যান্সারটা। বলার আগে আদিলা চিৎকার দিয়ে উঠল। না, আমার শুভর কিচ্ছু হতে পারে না। এই বলে আদিলা সেন্সলেস হয়ে যায়। অতঃপর যখন তার জ্ঞান ফিরল তখন সামনে যাকে দেখলো তার দেখি তো সে চমকে উঠল। যখন আদিলার জ্ঞান ফিরল তখন তার সামনে তার মা বাবাকে বর্ষা দেখতে পায়। মানে তোর এত অভিমান, একটিবারও এই বুড়ো বুড়ির কথা মনে পড়ল না? তখন আমরা না হয় তোদের সম্পর্কটা মেনে নিইনি, তার জন্য আমাদেরকে এভাবে পর করে চলে আসবি? একটিবারও আমাদের কথা ভাবলি না যে আমাদের কি হবে? তুই ছাড়া আমাদের কে আছে বল মা? মা, আমাকে মাফ করে দাও। তখন আমার কাছে আমার ভালোবাসাকে পেতে পালিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আদিলার মা তখন আদিলাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। আচ্ছা মা, আমি এখানে আছি তোমরা কিভাবে জানলে? কে জানি ফোন দিয়ে বলল আপনার মেয়ে হাসপাতালে সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে আমরা তার কথা শুনে তোমার মা আর আমি ছুটে আসি। লোকটা কে ছিল জিজ্ঞেস করো নাই কিছু? কয়েকবার ফোন দিয়েছি, বন্ধ বলছে, আর পরে ফোন দেয়নি। আমার মেয়ে তো পাইছি, তাই আর তার কথা মনে নেই। আদিলা তখন হঠাৎ করে শুভর কথা মনে পড়ে যায়। আরে এই দেশে শুভ শুভ বলে চিৎকার করতে থাকে। আমার শুভ কই? আমি শুভর কাছে যাব। তোর ওটা চিন্তা করতে হবে না, তুই এখন অসুস্থ, সুস্থ হ, তারপর তোকে নিয়ে যাব। আমি একদম সুস্থ, আমাকে নিয়ে চলো। কোথায় আছে আমার শুভ? জানো মা, আমি তাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। সে কি আমাকে মাফ করবে? যদি মাফ না করে মা, তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না মা। আমি নিজেকে শেষ করে দিব। এমন কথা বলিস না মা, ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। এখন চল জামাইয়ের কাছে যাই। এখানে প্রশ্ন উঠতে পারে শুভর কথা আদিলার বাবা মা কেমন করে জানে? তাদেরকে সেই আগন্তুক ব্যক্তিটাই বলেছে। অতঃপর তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তানজিলা পৌঁছে শুভকে নিয়ে হসপিটালে আসে। সেখানে ডাক্তাররা শুভর অবস্থা দেখে বড় বড় কয়েকজন ডাক্তারের পরামর্শ করে তার চিকিৎসা শুরু করে দেয়। তানজিলা বসে বসে ভাবতে থাকে কি থেকে যে কি হয়ে গেল। কে সেই মেয়েটা? তখনই পিচ্ছে আদিনার কথা শুনে তানজিলার ধ্যানটা ভেঙে যায়। আন্টি, আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বু কি আর আমার সাথে কথা বলবে না? বলো না আন্টি, আমার আব্বু কি আমার সাথে কথা বলতে, আমার সাথে রাগ না করে থাকতে? আমি আর আম্মুর সাথে কখনো কথা বলবো না। আদনানের কথা শুনে তানজিলা কান্না করে দেয়। কি বলবে তাকে? তো কেন? কি হলো আন্টি, তুমি কান্না করছো কেন? তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমার আব্বুকে তাড়াতাড়ি ভালো করে দেয়। তোমার আব্বু ভালো হলেই তোমার সাথে কথা বলবে। এইভাবে তানজিলা পিচ্ছে আদনানের সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ পরেই হাসপাতালে আদিলা ও তার বাবা মা চলে আসে। আদনান সেটি দেখতে পেয়ে চিৎকার করে বলতে থাকে, আন্টি, তুমি উনাকে তাড়িয়ে দাও, আমার আব্বুকে মেরে ফেলবে। উনাকে চলে যেতে বলো। এমন করে না, উনি তোমার মা হয়। না, উনি আমার মা নয়। আমার মা মারা গেছে। যে আমার বাবাকে মারে, কষ্ট দেয়, আমার থেকে আমার বাবাকে দূরে সরিয়ে দেয়, সে আমার মা কখনো হতে পারে না। তুমি ওনাকে চলে যেতে বলো আন্টি, চলে যেতে বলো। আদিলা তার ছেলের বুক ভরা অভিমানের কথা শুনতে পেয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। আর কখনোই তোর বাবাকে কষ্ট দিব না, তোকে কখনোই তার থেকে আলাদা করব না। এইবারের মতো আমাকে মাফ করে দে। না, তুমি আমার বাবাকে ডাকবে না, আমি তোমার কিছুই না। তুমি আমাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। আদিলা তার ছেলের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে। এতে আদনান কিছুটা ঠান্ডা হয়। আস্তে আস্তে কান্না থামিয়ে আদিলার কোলে আদনান ঘুমিয়ে যায়। ম্যাডাম, দেখতে আসছেন ভাইয়া বেঁচে আছে না মরে গেছে?
আপনার কাছে হাত জোর করে বলছি, ভাইয়াকে আদনানের থেকে কেড়ে নিয়েন না। আমার চরিত্রহীন ভাইটাকে কখনো আপনি দেখবেন না। আমি তাকে আপনার দৃষ্টিসীমার বাহিরে পাঠাবো। প্লিজ, তবুও আপনি তাকে কিছু করিয়েন না। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে না বুঝে অপবাদ দিছি। প্লিজ তানজিলা, ক্ষমা করে দাও। এই কি করছেন ম্যাডাম? যার কাছে ভুল করছেন তার কাছে ক্ষমা চান। আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম। তবে ম্যাডাম, রাগের মাথায় এমন কিছু করবেন না যার জন্য চিরজীবনের জন্য আফসোস করতে হয়। পরে তারা আরো কিছুক্ষণ কথা বলে ডাক্তার বের হওয়ার অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলে সবাই ডাক্তারকে ঘিরে ধরে আর বলে, রোগীর কেমন অবস্থা এখন? তাদের কথা শুনে ডাক্তার মুখটা কালো করে মাথা নিচু করে ফেলে। অপারেশন সাকসেস। তবে তবে কি ডাক্তার? দেখেন, ধৈর্য হারা হবেন না। রোগী মাথায় যে আঘাত পেয়েছে, হতে পারে এর কারণে সে কোমায় চলে যেতে পারে, স্মৃতিশক্তিও হারাতে পারে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমরা কি এখন রোগীর সাথে সাক্ষাৎ করতে পারবো? না, রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা সাক্ষাৎ করতে পারবেন না। রোগীর জ্ঞান কখন ফিরবে? যদি জ্ঞান ফিরে তো 72 ঘন্টার মধ্যেই ফিরবে, না হলে বলতে পারছি না তার জ্ঞান কখন ফিরবে, তা আল্লাহ পাক ভালোই জানেন। এই বলে ডাক্তার চলে যায়। ডাক্তারের কথা শুনে সকলের মাঝে হতাশার ছাপ দেখা যায়, বিশেষ করে আদিলার উপর। অতঃপর সকলে মিলে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে যেন শুভ সুস্থ হয়ে যায়। দেখতে দেখতে 4 দিন চলে যায়, তবুও শুভর জ্ঞান ফেরে না। এই 4 দিনে পিছিয়ে আদনান তার মায়ের কাছে যায়নি। শতবার ডাকার পরেও আদিলা পারেনি তার ছোট ছেলের অভিমান ভাঙতে। সবসময় তানজিলার কাছেই ছিল, তার সাথেই তার চলাফেরা করত। সে তার নানা নানির কাছেও যায়নি। অতঃপর তারা সকলেই পুনরায় ডাক্তারের কাছে গিয়ে শুভর জ্ঞান ফিরবে কিনা সেটা জিজ্ঞেস করতেই যাবে, তখন একটি নার্স এসে বলে, আপনাদের মাঝে আদনানকে। রোগী আদনানকে ডাকছে। নার্সের কথা শুনে সকলের মুখে আনন্দের ছাপ দেখা দেয়। তখন তানজিলা আদনানকে নিয়ে শুভর কেবিনে যায়। আদনান দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি আমার সাথে এতদিন কেন তুমি কথা বলো নাই? আমি আম্মুর সাথে থাকি বলে আমি আর কখনো আম্মুর সাথে কথা বলবো না। এরপরও যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি অনেক দূরে চলে যাব, তোমাদের কারোর সাথে কথা বলবো না। আদনানের কথা শুনে শুভ এক হাতে আদনানকে জড়িয়ে ধরে আর বলে, না বাবা, এমন কথা তুমি আর বলবে না। আমি তোমার প্রতি রাগ করিনি, আমি অসুস্থ ছিলাম না তাই কথা বলতে পারিনি। আজ থেকে প্রত্যেক দিন বলবো, তোমাকে আদর করবো, তোমাকে নিয়ে ঘুরতেও যাব। আচ্ছা বাবা। তখনই তানজিলা বলে উঠল, ভাইয়া, এখন কেমন লাগছে? ভালো। তোমার? আগে বলেছিলাম না, এখন আমার ভাইটাকে দেখে ভালো লাগতেছে। তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু খাওনি নাকি? যাও কিছু খেয়ে এসো। ভাইয়া, আমি ঠিক আছি। ঠিক আছে, বড় ভাইয়ের কথা যখন মানবে না তাহলে তখন বসে থাকো। শুভর কথা শুনে তানজিলা বের হতেই যাবে, তখনই আদিলার বাবা মা রুমে ঢোকে আর শুভর কি অবস্থা সে সম্পর্কে জিজ্ঞেস করে। সবার শেষে আদিলা অপরাধীর ন্যায় মাথা নিচে করে রুমে ঢুকতেই যাবে, তখনই আদনান বলে ওঠে, তুমি রুমে আসবে না, তুমি আমার বাবাকে দেখতে পাবো না, আমি তোমাকে দেখতে দেব না। আমার বাবাকে, তুমি চলে যাও এখান থেকে। বাবা আদনান এমন ভাবে বলে না, উনি তোমার মা হয়। যাও ওনার সামনে গিয়ে আস্তে আস্তে বলো যে আপনাকে দেখে বাবার অনেক কষ্ট হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। শুভর কথা শুনে আদিলা দৌড়ে এসে শুভর পা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলতে থাকে, রূপু, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকটাতে একটু জায়গা দাও। আমি আর কখনোই তোমাকে কষ্ট দিব না, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। প্লিজ শুভ, তোমার এই পিচ্চি বউটাকে ক্ষমা করে দাও। আর আর কি করছেন? পা ছাড়েন বলছে। আমাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার পা ছেড়ে দেব। পা ছেড়ে আমার কাছে আসেন। যেহেতু শুভ শুয়েছিল, অতঃপর আদিলা শুভর কাছে গিয়ে দাঁড়ায়। শুভ সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা সকলে কি কিছু খেয়ে আসেন, আমার কথা চিন্তা করতে হবে না, আমি এখন ভালো আছি। শুভ বুঝতে পারে তার জন্য হয়তো চিন্তা করে খাওয়া দাওয়া কিছুই করেনি সবাই। পরে আদিলার মা বাবা আর তানজিলা চলে গেল, আদিলা আর আদনান ছাড়া। আরে আপনি জান না কেন? এইভাবে আমাকে পর করে দিও না শুভ, আমাকে মেরে ফেলো, তবুও আমাকে এইভাবে অবহেলা করো না। আমি না বুঝে ভুল করেছি, তোমাকে আমি বুঝতে পারিনি, তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্য আমাকে এমন শাস্তি দিও না। আমার অপরাধের কারণে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তোমার থেকে পৃথক হতে পারবো না।
আচ্ছা এখন যান, আমার ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার নিয়ে আসেন। আদিলা তখন দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। প্লেটটা আদনানের হাতে দেন। আদিলা প্লেটটা আদনানের হাতে দিল। আব্বু, তখন আম্মুকে এগুলো খাইয়ে দাও। আদনান সেই খাবার তার মায়ের মুখে তুলে দেয়। আদিলা এক লোকমা মুখে নিয়ে শুভকে জড়িয়ে ধরে খেতে দেয়। পাগলিটা আমার কাঁদছে কেন? আমাকে ক্ষমা করে দিছো তো? আমার পিচ্ছি বউটার উপর কি অভিমান করে থাকতে পারি? আমি যে তাকে অনেক ভালোবাসি, কি করে তার কষ্ট সহ্য করবো বলো তো? আমি কি আমার পিচ্ছি বউটাকে কষ্ট দিতে পারি? তার উপর অভিমান করে কি থাকতে পারি? আমি যে তাকে বড্ড ভালোবাসি। তুমি আমাকে কচু ভালোবাসো। যদি আমাকে তুমি ভালোবাসতা তাহলে আমার সাথে তোমার এত বড় একটা রূপ গোপন করতে পারতে না। আমি চাইনি তোমাকে আবারও কষ্ট দিতে, তাই বলিনি। তুমি কি মনে করেছিলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সুখে থাকতাম? তুমি বলো আমাকে, তোমাকে ছাড়া আমি কিভাবে সুখে থাকবো? তুমি যে আমার একমাত্র সুখ। আর কখনো এমন করবে না তো বলো? আমাকে কথা দাও শুভ, আর একবার যদি এমন করো তাহলে এবার আমি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাব, কারো বাধা মানবো না। আর কখনো এমনটা করবো না। আমার পাগলিটাকে সব সময় মনের কথা খুলে বলবো। এবার খুশি তো? আচ্ছা আদিলা, তখন তুমি বললে আমি কিছু বললে সত্যি এবার তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, তাহলে কি কখনো আমার জন্য দুনিয়া ছাড়তে চেয়েছিলে? কি? কখন? সেদিন যখন তুমি মাঝরাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে তখন আমার মাথায় কোনো কাজ করতেছিল না। কোথায় যাব আমি, তাও একটা মেয়ে হয়ে? আমি তো বাড়ি যেতে পারবো না, কারণ সেখান থেকে যে তোমার হাত ধরে পালিয়ে এসেছি। সেদিন যদি আমি বাড়িতে যেতাম তাহলে তুমি আমার মা বাবার চোখে খারাপ হয়ে যেতে। আমি চাইনি তোমাকে তাদের চোখে খারাপ বানাতে। তুমি খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। তাই সেদিন কোনো রাস্তা না পেয়ে তোমার রুমে চিঠি দিয়ে মরার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকি। হঠাৎ একটি গাড়ি আসে, তখন আমি মাঝ রাস্তায় চোখ বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি খেয়াল করি যে আমি এখনো বেঁচে আছি, আমার উপর দিয়ে গাড়ি যায়নি। পরে চোখ খুলে তাকাতেই দেখতে পাই আমার সামনে অপরিচিত বাবার বয়সী লোক রাগী চোখে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে উঠে যাই, তখনই ঠাস ঠাস করে দুটো চড় মেরে আমাকে মরার কারণ জিজ্ঞেস করে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি। পরে লোকটি, মা তুই যদি কিছু না মনে করিস তাহলে তোকে আমি আমার মেয়ে বানিয়ে নিয়ে যাব। তোকে মরতে হবে না, আবার নতুন করে শুরু করবি। যাবি কি আমার সাথে? জানিস মা, তোর মতোই আমার একটা মেয়ে ছিল। সে একটা ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা তাকে ধোকা দেয়। আমার সরল সোজা মেয়েটি সেই ধোকা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। যাবি মা আমার সাথে আমার মেয়ে হয়ে? কি বললি? আরেকবার ডাক মা। পরে আস্তে আস্তে আমি বাবার অফিসের সমস্ত কাজ শিখে ফেললাম। তখন বাবা আমার হাতেই অফিসের দায়িত্ব দিয়ে দেয়। এভাবেই আমার নতুন জীবন শুরু হয়। কিন্তু বিশ্বাস করো, তোমাকে যতবারই ভুলার চেষ্টা করছি ততবারই তোমার এক একটা স্মৃতি আমাকে তোমার মায়ায় জড়িয়ে তোমাকে ভুলতে দেয়নি। তাই প্রত্যেক দিন রাতে তোমার ছবি বুকে নিয়ে কান্না করতাম। কোনদিন তুমি আমার বুকে ফিরে আসবে, আমাকে বলবে আদিলা আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আবার একটু তোমাকে ভালোবাসার সুযোগ দাও, এই বলে কান্না করতাম। তখন বাবা এসে আমাকে সান্ত্বনা দিত, কিন্তু সেটি আর বেশি দিন থাকেনি। হঠাৎ একদিন বাবার হার্ট অ্যাটাক হয়, তখনই তিনি মারা যায়। এরপরে আমি একা হয়ে যাই, প্রতিনিয়ত তোমাকে খুঁজতে থাকি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আমাকে তুমি মাফ করে দাও। তোমার সমস্ত অপরাধ আমি মাফ করে দিছি, আমাকেও তুমি মাফ করে দাও। আর কখনো আমাকে ছেড়ে যেও না। আর কখনো ছেড়ে যাবো না, মরার আগের মুহূর্ত অব্দি তোমাকে ভালোবেসে যাব। তখন আদিলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন আদনান বলে ওঠে, আব্বু তোমাকে উনি জড়িয়ে ধরছে কেন? ছেড়ে দিতে বলো না, না হলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। বাবা সে তোমার মা, আমাকে তো জড়িয়ে ধরবেই। না, ইনি আমার মা না। যে তোমাকে আমার সামনে কষ্টও দেয় সে কখনো আমার মা হতে পারে না। উনাকে চলে যেতে বলো, আমি আমার জন্য আর একটি মা নিয়ে আসবো। আদিলা যাও, তোমার ছেলের অভিমানটা ভেঙে তারপর আসো। আদিলা শুভকে ছেড়ে দিয়ে আদনানের কাছে আসে আর বলে, বাবা আমাকে মাফ করে দাও, এই যে কান ধরছি আর কখনো তোমার বাবাকে কষ্ট দেব না, মাফ করে দাও আমাকে। না, আমি তোমাকে মাফ করবো না।
শুভ, তোমার ছেলেকে বলো যেন আমাকে মাফ করে। সে কখনোই আমার কথা শুনবে না। তুমি বললে আমাকে মাফ করবে। আব্বু, তুমি তোর আম্মুকে মাফ করে দাও। আচ্ছা, এইবারের মতো মাফ করলাম, বাবা বললো বলে। অতঃপর আদিলা আদনানকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে মনে মনে বলে, তার বাবাটাও যেমন যদি ছেলেটারও বানায়, আমি কি করবো এই দুইটারে যেদি। হ্যাঁ, এই দুইটা তো আমার জীবনের 12টা বাজিয়ে দেবে। এইভাবে কিছুদিন চলে যায়। শুভকেও ডাক্তার রিলিজ দেয়। তারা সকলে শুভকে নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় চলে আসে। চল সবাই আমাদের বাসায়। চল মা, যাবি না নাকি অভিমান করে থাকবি? না, চলো। তখন তানজিলা বলে উঠল, আপনারা যান, আমি যেতে পারবো না। আমার 2 দিন পর হবু স্বামী আসবে আমাকে নিতে। তোমরা যাও, আর এই নাও একটা চিঠি। শুভর হাতে দেয়। কিসের চিঠি আর কে দিয়েছে? জানি না ভাইয়া, মেয়েটাকে চিনি না। সে তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তার মানে আদিলা আমাকে সেখানে নিয়ে যায়নি, নিয়ে গেছে অন্য কেউ। ম্যাডাম তো পড়ে গেছে। অতঃপর শুভ চিঠি খুলেই অবাক। শুভকে তাহলে আবার আদিলাকে ভুল বুঝবে, কষ্ট দেবে তাকে, নাকি মেনে নেবে? শুভ চিঠি খুলে পড়তে থাকে। আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো সেটা হয়তো জানি না, আর কি বা করলেই তুমি আমাকে ক্ষমা করবে আমি জানি না। আমি যে অপরাধ করেছি তার হয়তো ক্ষমা নেই, কিন্তু তোমার কাছে বড় একটা আশা নিয়ে ক্ষমা চাচ্ছি যে তুমি আমাকে মাফ করে দিবে। শুভ, এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও। আমি তোমার পা ধরেই ক্ষমা চাইতাম, কিন্তু যে অপরাধ আমি করেছি তার জন্য তোমার সামনে যেতে আমার লজ্জা করে। শুভ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে। আমি মরলেও শান্তি পাবো না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। সেদিন তুমি যখন আমার সামনে, আমি তোমার শত্রু জানা থাকার সত্ত্বেও তুমি আমার কলিজার টুকরো মেয়েটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলে, সেদিন নিজের উপর কতটা ঘৃণ্য হচ্ছিল আমি তোমাকে বলতে পারবো না। অতঃপর যখন মেয়েটাকে আমার হাতে দিয়ে কোথায় চলে গেলে আর তোমাকে খুঁজে পাইনি, সেদিনের পর থেকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম, কোথাও তোমার সন্ধান পেতাম না। হঠাৎ একদিন তোমাকে হাসপাতালে দেখতে পাই। কিসের জন্য যেন এসেছিলাম। তুমি চলে যাবার পর আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি তোমার ক্যান্সার, বাঁচার সম্ভাবনা খুবই কম। সেদিনই আমি তোমার জন্য সিঙ্গাপুরের টিকিট কাটি, তোমাকে সেখানে নিয়ে তোমার চিকিৎসা করাবো বলে। অতঃপর ডাক্তারের থেকে এসে তোমাকে ফ্লো করে তোমার ঠিকানা জেনে যাই। বিশ্বাস করো, আমি তোমার সমস্যার কথা আদিলাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আসতে পারি নাই। সেদিন তোমার কথা আদিলাকে বলতে এসেছিলাম, কিন্তু তখন দেখি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাই আর বলা হয়ে ওঠেনি। পরে আমি হাসপাতালে যাই, এরপর কি হয়েছে তা আপনারা জানেন, তাই আর বললাম না। আমি এতটুকু একটা কাজ করেছি শুধু তোমার থেকে ক্ষমা পাওয়ার আশায়। আমাকে মাফ করে দিও শুভ। ইতি, খারাপ মেয়ে তানিয়া। তানিয়ার মেয়েকে শুভ কিভাবে বাঁচিয়েছিল একটু পিছন থেকে ঘুরে আসি। একদিন শুভ একটা হসপিটালে যায় তার এক বন্ধুর জন্য কিছু ওষুধ কিনতে। সেখানে গিয়ে দেখতে পায় তানিয়া ডাক্তারকে কেঁদে কেঁদে বলছে, আপনার যত টাকা লাগে আপনি নেন, তবু আমার মেয়েকে বাঁচান, যেভাবেই হোক রক্ত জোগাড় করেন। আমরা চেষ্টা করতেছি ম্যাডাম, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই রক্ত নাই। অন্য জায়গায় খোঁজ নিয়েছি, তারাও না করছে। অন্তত 2 ব্যাগ রক্ত শরীর দিতে হবে। পারলে আপনি চেষ্টা করেন, না হলে আমাদের কিছু করার নেই। আমরা চেষ্টা করতেছি, আরও করব। আপনিও চেষ্টা করেন যত তাড়াতাড়ি পারেন। এই বলে ডাক্তার চলে আসে। শুভ তখন ডাক্তারের থেকে জেনে নেয় রক্তের কি গ্রুপ। অতঃপর শুভ রক্তের গ্রুপের সাথে মিলে যায়। শুভ তখন 2 ব্যাগ রক্ত তার থেকে দিয়ে আসতেই যাবে, তখনই তানিয়া দেখে ফেলে। তানিয়া শুভর কাছে যেতে লাগে, তখনই ডাক্তার তাকে ঢাক দেয়। তানিয়া আর শুভর সাথে সাক্ষাৎ হয় না। কাল চিঠি, এটা আর কি লেখা? চিঠি আদিলার হাতে দেয়। আদিলা পড়ে শুভকে বলে, মাফ করে দাও তাকে। ভুল তো মানুষের জীবনে হয়েই থাকে, আমাদেরও তো ভুল হয়েছে। আমরা দুজন দুজনকে মাফ করে দিছি, তাকেও মাফ করে দাও। আচ্ছা, তুমি যখন বললে আমি মাফ করে দিলাম। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না প্লিজ? পিছনের অতীত আবার টানছো? না শুভ, শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করলাম। এখন পূরণ করলেও তুমি করতে পারো, না করলেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা, যদি কোনোদিন তার সাথে আমার দেখা হয় তাহলে তোমার সাথে সাক্ষাৎকার করিয়ে দেবো। সেদিন তোমার যা ইচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো। আর তুমি কি জন্য তাকে দেখতে চেয়েছো আমি বুঝতে পেরেছি। শুভ প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। আর কোনোদিন তাকে দেখার চেষ্টা করবে না, তাকে দেখবো না কখনো। আমাকে মাফ করে দাও প্লিজ। আরে পাগলি, মাপ চাওয়ার কি আছে? আমি জানি তুমি আমার উপর রাগ করছো। তুমি ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি। আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, আমি তোমাকে সন্দেহ করি নাই। ধুর পাগলি,
আমি জানি তুমি কখনো আমাকে সন্দেহ করবে না। গাড়িতে চলো, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। অতঃপর তারা সকলে গাড়িতে উঠলো, তানজিলা ছাড়া। গাড়িতে আপন গতিতে চলতে থাকে। একসময় গাড়ি তাদের গন্তব্যে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একে একে নামতেই পিছন দিকে কে যেন আদিলার ঘাড়ে হাত দেয়, আর তাদের সে চমকে ওঠে। সে তো পিছন দিকে তাকাতেই অবাক। মায়া, তুই? এই বলে আদিলা মায়াকে জড়িয়ে ধরে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে ভুলে যাবি কখনোই ভাবতে পারি নাই। তুই আমার জন্যই তোর ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছিস, আর আমাকে ভুলে গেছোস। একটি বারও যদি ফোন করে কথা বলতি তাও হয়তো এই মনটাকে শান্তি দিতে পারতাম যে আমার বেস্ট ফ্রেন্ডটা আমাকে ভুলে যায়নি। কিন্তু তুই এতদিনে একটা ফোনও দিস নাই। এতটা স্বার্থপর কিভাবে হলে? সরি দোস্ত, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তুই ভালো করেই জানিস আমার কাছে কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে আমি ক্ষমা করি না। কি শাস্তি দিবি দে, তাও ক্ষমা করে দে। শাস্তিটা হলো তোর ছেলেকে আমার মেয়ের জন্য দিয়ে দিতে হবে। কি বলছিস সেগুলো?